আমি কি স্লাইডটা শেয়ার করে রাখবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ডিসিজ স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের সবার প্রিয়, সবার ভালোবাসার পাত্র, আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্যার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিতেছে। এটা ক্লাসটা হবে কার্ডিওভাস্কুলার সিভিএস এর উপরে, এটা কার্ডিয়াক এক্সরের উপরে ক্লাসটা নিবেন। তো স্যার আলহামদুলিল্লাহ আমাদের উপস্থিত আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা চাবো এই ক্লাসটা সকলে মনোযোগ দিয়ে শুনবেন এবং এই ক্লাসের যে কোনো কোর্সে স্যারে যখন প্রশ্ন করার জন্য অনুমতি দিবে তখন আপনারা কোশ্চেন করবেন। ওই ক্লাসটা তখন ভালো হয় যখন কোশ্চেন এবং অ্যান্সার সেশন থাকে, সেই ক্লাসটাই প্রাণবন্ত হয়। তো আশা করি আপনারা সকলে আমাদেরকে হেল্প করবেন। আমরা চাই আপনাদের কাছে ভালো কিছু প্রেজেন্টেশন করার জন্য। স্যার তার অনেক গুরুত্বপূর্ণ সময়ের মাঝে সময় নিতে থেকে আলহামদুলিল্লাহ নক করে বলছে। আমি স্যারকে অনেকবার রিকোয়েস্ট করছিলাম, তো স্যারের ব্যস্ততা থাকার কারণে স্যারের সময় দিতে পারে নাই। আলহামদুলিল্লাহ ঈদের আগে স্যারের নিজেই নক করছে যে সাইদ তোমাকে তো কথা দিয়েছিলাম, আমি সময় বের করতে পারছি আলহামদুলিল্লাহ, তো আমি একটা ক্লাস নেব। তো আমরা চাবো আমাদের স্যার ইনশাল্লাহ আমাদের আরো সময় দিবেন এবং আমাদের তার মহামূল্যবান ভান্ডার, নলেজের ভান্ডার থেকে আমাদের শেয়ার করবে, যার দ্বারা আমরা উপকার পাবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা এগিয়ে যাব, আমাদের রুগীদেরকে সেটা অ্যাপ্লাই করবো। তো আমরা ইনশাল্লাহ সকলেই স্যারের জন্য দোয়া করব, স্যারের দীর্ঘায়ু কামনা করব, যাতে স্যারের সুস্থ থাকে এই করোনা মহামারীতে, আল্লাহ তাকে হেফাজত করে এবং আমাদের সকলকে হেফাজত করে। তো আপনাদের কাছে এইটা আমার আহ্বান। তো আমি আমার স্যারের কাছে আমাদের এখন হ্যান্ড ওভার করে দিচ্ছি। স্যার ইনশাআল্লাহ ক্লাসটা পরিচালনা করবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অলরেডি মেক হোস্ট করা হয়েছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ।
ডক্টর সাইদ, এটা কি ইয়ে করছেন, আমরা লাইভে যাবেন আপনার পেজে? ডক্টর সাইদ, জি স্যার, আপনি বলেন, আমরা আপনি শুরু করতে পারেন। অলরেডি আমরা লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, না বলছি কি ইয়ে করবেন কিনা, আপনার পেজে লাইভ করলে আমি শেয়ার করে দিব আমার পেজেও, এটা আমি চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই রাত্রে সবার আমাদের সাথে জয়েন করার জন্য। শুভরাত্রি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। শোনা জি, যাচ্ছে। আমি ক্লিয়ারলি অডিবল, no? তো আমরা শুরু করব। ডক্টর সাইদ আমাকে বললেই আমরা স্টার্ট করব আর কি। হ্যাঁ? ডক্টর সাইদ, আপনি বললে আমি স্টার্ট করব আর কি। হ্যাঁ, জি স্যার, আপনি শুরু আপনার করতে পারেন। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আমি ডক্টর মোহাম্মদ ফেরদৌসুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর ইন্টারনাল মেডিসিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি তে আছি। আজকে আমরা আপনাদেরকে চেস্ট এক্স-রে, তো অনেকগুলো পার্ট আছে আসলে আপনারা জানেন। আমরা কার্ডিয়াক চেস্ট এক্স-রে, যেগুলো আপনাদের যারা এই গ্রুপটাতে জয়েন করেন সাধারণত, যাদের আসলে মূল উদ্দেশ্য থাকে যে কার্ডিয়াক রিলেটেড জিনিসগুলো দেখার বা বোঝার, আমরা সেইজন্য আজকে কার্ডিয়াক এক্স-রে যেগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে এখানে আলোকপাত করার চেষ্টা করব। আপনারা জানেন যে চেস্ট এক্স-রে তে অনেকগুলো জিনিসই আমরা দেখি। তার মধ্যে যদি কার্ডিওভাস্কুলার সিস্টেমকে আমরা ইমেজ করতে যাই, ইমেজিং তো আসলে আপনারা জানেন যে ইমেজিং হচ্ছে অনেকগুলো মডালিটিস, যেগুলো নিয়ে আমরা ফুল কার্ডিওভাস্কুলার সিস্টেমটাকে দেখতে পারি, এবং সেই দেখাটার মধ্যে একটা ইম্পর্টেন্ট এবং সবচেয়ে কমন মডালিটিস হচ্ছে আমাদের চেস্ট এক্স-রে। এবং এটা চেস্ট এক্স-রে পিএ ভিউ হতে পারে, ল্যাটারাল ভিউ হতে পারে, চেস্ট সিটি স্ক্যান অথবা কার্ডিয়াক সিটি স্ক্যানও কিন্তু একটা মডালিটিস অফ ইমেজিং। পাশাপাশি আছে আমাদের ইকোকার্ডিওগ্রাম, আরো একটা কমন থিং, এবং এর সাথে কখনো কখনো কালার ডপলারকে অ্যাড করা যেতে পারে। করোনারি এনজিওগ্রাম, সিটি করোনারি এনজিওগ্রাম, এটা একটা। এছাড়া কিন্তু পিটিসিও কিন্তু ইমেজিং এরই একটা পার্ট, আমরা জানি ডাই দিয়ে এটা দেখা হয়। কার্ডিয়াক এমআরআই, কার্ডিয়াক পারফিউশন স্ক্যান বা কার্ডিয়াক সিন্টিগ্রাফি, যেটা আমাদের নিউক্লিয়ার মেডিসিন থেকে করা হয়ে থাকে। গ্রেট ভ্যাসেলস এনজিওগ্রাম, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট মডালিটিস। অ্যাওটোগ্রাম করা লাগে অনেক সময় আমাদের। রেনাল আর্টারি এনজিওগ্রাম অনেক সময় করা লাগতে পারে। পেরিফেরাল এনজিওগ্রাম স্পেসিফিক্যালি লিম্বসের যখন করি আমরা সেটা। এছাড়াও আমাদের ক্যারোটিড সিস্টেম যে আছে, সেরিব্রাল ভাস্কুলার সিস্টেম, তাকেও কিন্তু আমরা অনেক সময় ইমেজ করার জন্য এগুলোকে ডিএসএড মানে ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি, এমআর এনজিওগ্রাফি, আমার এমআরভি ভেনোগ্রাফি, এই সমস্ত মডালিটিস গুলো আমাদের অনেক সময় কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ইমেজ করার জন্য লাগে। আসলে অনেকগুলো অপশন আছে, তো এতগুলো অপশন তো আসলে আমরা আজকে বলবো না, আমরা বলবো শুধুমাত্র চেস্ট এক্স-রে, কার্ডিয়াক যে চেস্ট এক্স-রে আছে তার উপর আমরা আজকে কিছু কথাবার্তা বলবো।
কার্ডিওভাস্কুলার সিস্টেমটা আমাদের সবই জানা আছে, তারপরও জাস্ট একটু রিভিউ করা যে আমাদের, যেহেতু আমরা এক্স-রে দেখবো, এক্স-রে দেখলে আমাদের কিছু কিছু মেইন ফাইন্ডিং বা রেডিওলজিক্যাল অ্যানাটমিটা লাগবে। সেই জন্য জাস্ট আমাদের একটা চেস্ট এক্স-রেতে যেই জিনিসগুলো আমরা সাধারণত দেখি তার মধ্যে এগুলো সবাই জানেন যে লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিস, লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিস, এগুলো অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ দ্য অ্যাওর্টা, পালমোনারি ট্রাঙ্কস, লেফট এবং রাইট পালমোনারি আর্টারিজ, রাইট পালমোনারি আর্টারিজ, এই যে বড় বড় জিনিসগুলো যেগুলো সাধারণত কার্ডিয়াক এক্স-রেতে বা চেস্ট এক্স-রেতে আমাদের শ্যাডো হিসেবে আসবে, এবং এই জিনিসগুলোকে কিন্তু আমাদের হয়তো আইডেন্টিফাই করতে হবে। যার জন্য আমরা আসলে হয়তো এই জিনিসগুলো একটু জাস্ট জানা থাকা দরকার যে আমাদের কোথায় কোনটা থাকে বা কি অ্যারেঞ্জমেন্টে থাকে। আমরা যদি রেডিওলজিক্যাল অ্যানাটমি দেখি তাহলে কিন্তু আমরা চেস্ট এক্স-রে যদি করি তাহলে এইরকম জিনিসগুলো আমরা সাধারণত পাই। এটা জাস্ট একটা বর্ডার দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে আপনাদের বোঝার জন্য। যদি আমরা লেফট সাইডের উপর থেকে নিচের দিকে নামি, দেখেন অ্যাওর্টিক আর্চের একটা প্রশ্রণ আমরা দেখতে পাই। তার নিচেই যে পালমোনারি ট্রাঙ্ক আছে, লেফট পালমোনারি ট্রাঙ্ক, সেই পালমোনারি ট্রাঙ্কটাকে আমরা দেখতে পাই। তারপরে আমরা দেখি সাধারণত এই একটা অংশের মধ্যে লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিক্স থাকে। এরপরে লেফট ভেন্ট্রিকল, এরপরে ডিস্টালি গিয়ে কার্ডিয়াক এক্সে। এবং রাইট সাইডে যদি আমরা উপর থেকে নিচে নামি তাহলে সুপিরিয়র ভেনা কেভা, তার পাশ দিয়েই লেফট রাইট অ্যাট্রিয়াম এবং পরপরই রাইট ভেন্ট্রিকলটা আমরা সাধারণত দেখি। এটা কিন্তু একদম খুব জাস্ট আপনাদের ডায়াগ্রামেটিক দেখানো। কিন্তু আসলে তো এরকম ভাবে বইতে আপনার এক্স-রে তে থাকবে না। তখন কিন্তু আমাদেরকে আসলে ডায়াগ্রামেটিক্যালি দেখতে হয়। দেখেন এইখানে যদি আমরা খেয়াল করি, এইখানে ছোট্ট একটা জায়গা আছে এওরটিক নব। তার নিচের দিকে একটা বে থাকে। অনেক সময় আমরা বলি পালমোনারি বে। হ্যাঁ? এই যে অংশটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক এর এরিয়া, লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিক্স, লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে? আর উপর থেকে যদি আমরা এখানে নামি, দেখেন আপনারা প্যারাট্রাকিয়ালের যে পার্টটা আছে তার উপর থেকে নিচের দিকে এই অংশটা হচ্ছে আপনার সুপিরিয়র ভেনা কেভা, তার নিচের দিকে হচ্ছে রাইট এট্রিয়াম এবং তার এই অংশটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তাহলে আমরা অনেক সময় কিন্তু যারা আপনারা আন্ডার গ্রেডস এ আছেন তাদের কিন্তু অনেক সময় জিজ্ঞেস করা হয় যে চেস্ট এক্স তে লেফট বর্ডারটা কি কি দিয়ে ফর্ম করে। তাই এই যে আমরা দেখতেছি চেস্ট এক্স-রে তে এইটাকে আমাদের রেডিওলজিক্যাল এর ভাষায় বলা হয় কার্ডিয়াক সিলোটি। মানে কার্ডিয়াক সিলোটির যে লেফট বর্ডার, এই বর্ডারটা কি কি দিয়ে ফর্ম করে। লেফট বর্ডার ৪ টা জিনিস কম্পোনেন্ট থাকে। একটা অ্যাওর্টিক আর্চ, পালমোনারি ট্রাঙ্ক, লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ এন্ড লেফট ভেন্ট্রিকল। আর রাইট বর্ডার উপরের দিকে থাকে সুপিরিয়র ভেনা কাভা, নিচের দিকে থাকে ইনফেরিয়র ভেনা কাভার কিছু পার্ট, অনেক সময় খুব ভালো বোঝা যায় না। আর রাইট অ্যাট্রিয়াম, এইটা হচ্ছে আমাদের রাইট বর্ডার। আর ইনফেরিয়র বর্ডারটা হচ্ছে মোটামুটি পুরোটাই রাইট ভেন্ট্রিকুলার পার্ট দিয়ে ফর্ম করে। কাজে আপনাদেরকে কখনো যদি জিজ্ঞেস করা হয় যে রাইট বর্ডার, লেফট বর্ডার এবং ইনফেরিয়র বর্ডার কাকে দিয়ে ফর্ম করে, তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু বলার চেষ্টা করব। রেডিওলজিক্যালি যদি আমরা দেখি ল্যাটারাল ফিল্মে, তাহলে কিন্তু আসলে ডায়াগ্রামেটিক জিনিসটা একটু দেখে নেন, তাহলে আপনাদের পরে এক্স-রেটাতে বুঝতে সুবিধা হবে। ল্যাটারাল ফিল্মে কিন্তু মূলত দেখা যায় হচ্ছে লেফট ভেন্ট্রিকল এবং লেফট অ্যাট্রিয়াম। ল্যাটারাল ফিল্মে মূলত দেখা যায় লেফট ভেন্ট্রিকল এবং লেফট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়ামের কিছুটা পার্ট, লেফট অ্যাট্রিয়ামটা সামান্য কিছু অংশ, এটুকু। কাজেই যদি আমরা বর্ডার হিসেবে বলি লেফট অ্যাট্রিয়াম, এটা করে কি পোস্টেরিয়র পার্টের আপার পার্টটা যেটা আছে এটুকু ফর্ম করে বাই লেফট অ্যাট্রিয়াম, এবং ইনফেরিয়র পার্টটা করে হচ্ছে আপনার লেফট ভেন্ট্রিকল দিয়ে। কাজেই যদি লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট বিভিন্ন প্যাথোলজিতে হয় তাহলে আমরা দেখতে পাবো পরবর্তীতে যে এই অংশটা এনলার্জ করেছে এবং এইটা পোস্টেরিয়রলি বাল্জ করেছে। তেমনি যদি লেফট ভেন্ট্রিকলটা
স্যার কিছু মানে শোনা যাচ্ছে না স্যার। আমি বোধহয় একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। তারা স্ক্রিন শেয়ার করবে হয়তো বা কোনো সমস্যা হয়েছে। হ্যাঁ সবাই ধৈর্য ধরি ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। জি। তো যেটা বলছিলাম যে আমাদের এই রাইট ভেন্ট্রিকল যদি আমাদের এনলার্জমেন্ট হয়, তাহলে আমাদের যে পোস্টেরিয়র স্টার্নাল স্পেসটা ব্ল্যাকেনিং আছে, এই স্পেসটা আরো কিছুটা ওপেক হয়ে যাবে। হ্যাঁ, অথবা যদি এমন হয় যে উপরের দিকে আমরা দেখব পরবর্তীতে, এইটা হচ্ছে পালমোনারি ট্র্যাঙ্ক এবং এটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ। এই জায়গাটাতেও যদি কোনো ডাইলেটেশন থাকে, তাহলে এই জায়গার স্পেসগুলিও কিছুটা আরো ফিল আপ হয়ে যাবে। এরকম কালো না থেকে এই জায়গাগুলো আরো হোয়াইটেনিং হয়ে যাবে। তাহলে আমরা যদি এক্স-রেতে দেখি, এটা আমরা ডায়াগ্রামেটিক ছবি দেখলাম, কিন্তু যদি এক্স-রে দেখি এইরকম ভাবে, ক্লাস করছি। তাহলে এইটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল, এইটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াল পার্ট, এই অংশটুকু হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল, উপরের দিকে হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, আর এই যে উপরের অংশটা এটা হচ্ছে আমাদের অ্যাওর্টিক আর্চের পার্ট। এখানে আমরা যদি ডায়াগ্রামেটিক দেখি, জাস্ট এই জিনিসটাকে আপনারা এখানে প্লেস করলে যা পাবেন তা হচ্ছে এরকম একটা জিনিস। হ্যাঁ, তাহলে আমাদের যদি এই প্যাথোলজি বুঝতে যাই, তাহলে কিন্তু আমরা প্রায়ই বলে থাকবো যে কার্ডিওমেগালি। হ্যাঁ, কার্ডিওমেগালি তো একটা ভিজুয়াল ইমপ্রেশন দিয়ে আমরা সাধারণত বলি, কিন্তু এটার একটা মেজারমেন্ট আছে, যেই মেজারমেন্ট দিয়ে আমরা সাধারণত বলে থাকি যে দিস ইজ কার্ডিওমেগালি অর দিস ইজ নট। কাজে এই কার্ডিওমেগালিকে যদি আমরা মেজার করতে যাই, তাহলে আমরা মিড লাইন বরাবর, স্পাইনাস প্রসেস বরাবর একটা ভার্টিক্যাল লাইন টানি। এই ভার্টিক্যাল লাইন থেকে রাইট সাইডের যেখানে ম্যাক্সিমাম বালজিং আছে, সেই বালজিং এরিয়াতে আমরা একটা মেজারমেন্ট নেই, এবং লেফট সাইডেও যেখানে ম্যাক্সিমাম বালজিং, সেই বালজিং এর একটা মেজারমেন্ট নেই। এই দুইটাকে যোগ করে টোটাল যে আপনার থোরাসিক কেজের ডিস্টেনশন আছে ম্যাক্সিমাম ডায়ামিটার, এটা দিয়ে ভাগ করলে যদি আমাদের রেশিওটা মোর দেন 50% হয়ে থাকে, তাহলে আমরা তাকে বলবো যে কার্ডিয়াক এনলার্জমেন্ট আছে। কিন্তু যদি তার চেয়ে কম হয়, মানে লেস দেন 50% হয়, তাহলে আমরা ধরে নিব যে দেয়ার ইজ নো কার্ডিওমেগালি, অ্যাটলিস্ট ইন চেস্ট এক্সরেতে। আর আরেকটা জিনিস আমাদের প্রায়ই লাগবে, যে আপার জোন, মিডিল জোন, লোয়ার জোন। তাহলে মিডিল জোন, লোয়ার জোন এবং আপার জোন, এইটাকে ভাগ করার জন্য আপনারা সবাই জানেন যে অ্যান্টেরিয়রলি আমরা সেকেন্ড রিবের লোয়ার পার্ট থেকে একটা হরাইজন্টাল লাইন টানি, আর একটা ফোর্থ রিবের বরাবর একটা হরাইজন্টাল লাইন টানি। এই যে দুইটা লাইন গেল, এই লাইনের উপরের অংশ হচ্ছে চেস্টের কার্ডিয়াক আপার জোন, চেস্টের জন্য আপার জোন। মাঝখানের যে অংশটা এটা হচ্ছে মিডিল জোন, আর নিচের যে পার্টটা আছে এটা হচ্ছে লোয়ার জোন। ঠিক আছে, এটা হচ্ছে রেডিওলজিক্যাল জোন। হ্যাঁ, চেস্ট এক্স-রে কার্ডিয়াক ডিজিজ দেখতে গেলে আমাদেরকে কয়েকটা জিনিস একটু ভালো করে খেয়াল করতে হবে, যাতে করে আমাদের ফাইন্ডিং গুলো পেয়ে যায়। আর ফাইন্ডিং পেলেই আমরা কিন্তু আমরা ডায়াগনোসিসটা বলতে পারবো। তাহলে দেখতে গেলে যদি সিস্টেমেটিক অ্যাপ্রোচ করি আমরা, তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে যে কার্ডিয়াক সেলোটি, যেটা আমরা বললাম কিছুক্ষণ আগে, এবং লোকেশন অফ দ্য অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ দ্য অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা, এই জিনিসগুলিও কিন্তু আমাদের দেখতে হবে। এবং সাথে সাথে আমাদের পালমোনারি যে ভাস্কুলেচার আছে, সেই ভাস্কুলেচারটাকেও আমাদেরকে ভালো করে দেখতে হবে। এবং দেখা মানে কি, যে আমাদের দেখতে হবে যে এই ভাস্কুলারিটি গুলো এক্সটেনশন কতটুকু আছে, এই ভাস্কুলারিটির ক্লিয়ারিটি কেমন আছে, মার্জিন গুলো কেমন আছে, কতটুকু ডাইলেটেড আছে, কোথায় গিয়ে ডাইলেটেশন মার্জিন গুলো, ভেসেল গুলো ডিসঅ্যাপিয়ার করে গেছে। নরমালি বলা হয় যে আপনারা মিডিল যে থার্ডটা আছে, ভার্টিক্যালি যদি এটাকে ভাগ করি, তাহলে মিডিল থার্ড পর্যন্ত আমরা ভেসেলগুলো ক্লিয়ারলি দেখতে পাবো, এবং এখানে ব্রাঞ্চিং যে প্যাটার্নগুলি আছে সেই প্যাটার্নগুলো দেখতে পারবো। পেরিফেরাল যে 1/3 আছে, এই পার্টগুলিতে সাধারণত ভাস্কুলার মার্কিংগুলো ইউজুয়ালি দেখা যাবে না। ঠিক আছে, এবং ভেসেলগুলি আপার পার্টের চেয়ে, আপনি এখানে দেখেন খেয়াল করে, যে লোয়ার পার্টগুলিতে ভেসেল আর মোর প্রমিনেন্ট দেন দ্য মিডিল অ্যান্ড আপার পার্ট।
কাজেই এই অংশগুলি হচ্ছে এটা নরমাল। এখন কোনো কারণে যদি আমাদের ভেসেলগুলো ডাইলেটেড হয়ে থাকে, কোনো কারণে ভেসেল যদি অ্যাটেনিউশন হয়, মানে সংখ্যায় যদি কমে যায়, তাহলে আমরা এই নরমাল যে ফাইন্ডিংটা আছে তার অল্টারেশন পাবো। এজন্য আমাদের কার্ডিয়াক সাইজের সাথে, সাথে কার্ডিয়াকের যে অ্যাসোসিয়েটেড ভেসেলগুলি আছে, স্পেশালি পালমোনারি ভেসেলস, এই জিনিসগুলোকে আমাদের খেয়াল করতে হবে। কেন? পরবর্তীতে যদি পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন থাকে তাকে ডিফাইন করার জন্য, অথবা অ্যাকিউট ভেসেলের জন্য আমাদের পালমোনারি ইডিমা হচ্ছে কিনা অথবা ভলিউম ওভারলোড হচ্ছে কিনা সেটাকে ডিফাইন করার জন্য। আমরা আমরা একটুকু খেয়াল করে দেখি যে আপনার যদি চেস্ট এক্সরেতে কার্ডিয়াক সিলোটির পাশাপাশি দুই দিকে দুইটা তাকান ভালো করে, যেটা হচ্ছে আমাদের পালমোনারি ভেসেলকে ডিনোটস করে, এবং এটাকে বলে লিটল ফিঙ্গার সাইন। দেখেন আঙ্গুল ছোট একটা আঙ্গুলের মতো, মানে উল্টো করে ধরলে যেরকমটা হয় সেরকম। এটা একদম টিপিক্যালি পাওয়া যায় ইন 94% কেসে অন রাইট সাইড, কিন্তু লেফট সাইডে অনেক সময় একটুকু কম পাওয়া যায় এবং টিপিক্যালি অনেক সময় পাওয়া যায় না। ঠিক আছে, এখানে একটু ব্রাঞ্চিং প্যাটার্ন থাকে বেশি, প্লাস হচ্ছে আপনার এওরটিক আর্টস থাকে, তার জন্য অনেক সময় হয়তো দেখা যায় না। আবার আমরা জানি যে এইটা একটু আপার লেভেলে থাকে দেন দা রাইট সাইড হাইলামটা, লেফট হাইলাম ইজ স্লাইটলি হায়ার দেন দা রাইট হাইলাম, একটু রোটেশনও থাকে, সেই জন্য টিপিক্যালি অন দ্য লেফট সাইডে আমরা এই লিটল ফিঙ্গার সাইনটা অনেক সময় দেখতে পাই না। এখন যেটা বলছিলাম যে ভেসেলের যদি ফ্লো বেশি থাকে, ভলিউম ওভারলোড থাকে, তাহলে কি পাই আমরা? তাহলে when pulmonary arterial flow is increased as in left to right shunt, the pulmonary vessels are more prominent than usual in the periphery. আমরা যেটা বলছিলাম যে 1/3 এর চেয়েও মিডল 1/3 এর চেয়ে ল্যাটারাল সাইড পর্যন্ত অনেক ভাস্কুলারিটি পাওয়া যাবে। আপনি দেখেন এখানে ছোট ছোট আছে অবশ্য অনেক, এই যে ভেসেলগুলো এগুলো প্রমিনেন্স হয়ে যাবে, মানে ভেসেলগুলো আপনি পেরিফেরির দিকেও দেখতে পাবেন, এবং এগুলো থাকবে ইউনিফর্ম। ভেসেলগুলোর মার্জিন ক্যালিবার থাকবে ইউনিফর্ম, এবং কোনো কোনো সময় যদি ভলিউম ওভারলোড বেশি থাকে বা পালমোনারি ফ্লো যদি বেশি থাকে, যাকে আমরা বলি প্লেথরিক লাং, এইরকম যদি প্লেথরিক লাং থাকে, তাহলে কিন্তু আপনার এই ভেসেলগুলো একদম পেরিফেরি পর্যন্ত পাওয়া যেতে পারে, যেটা কিন্তু নর্মালি পাওয়া যাবে না। সেই জন্য এই ভেসেলগুলো আমাদের হয়তো অনেক সময় সেন্টার টু পেরিফেরি ট্রেস করে দেখা লাগবে, যাতে করে আমরা এই ভেসেলগুলো দেখতে পাচ্ছি কিনা খেয়াল করা দরকার। ওই রকম জিনিস আমাদের এখানে দেখেন যে আমাদের এখান পর্যন্ত চলে আসছে, এই যে মার্জিন পর্যন্ত, এই নিচের দিকে 1/3 কে ক্রস করে গিয়েও মার্জিন চলে এসেছে। এখন পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন যদি হয় তাহলে আমরা কেমন পাবো? পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন যদি থাকে, তাহলে ভেসেলের যে মার্জিনগুলি, স্পেশালি আপনার হাইলামের দিকে যেগুলো আছে, এই জায়গাটা একটু হেজি হেজি লাগবে, এবং ভেসেলগুলো নিচের দিকে আমরা বলেছিলাম যে নরমালি বেশি থাকে। এখানে যদি আর্টেরিয়াল হাইপারটেনশন থাকে, তাহলে ভেসেলগুলো নিচের দিক থেকে কিছুটা সংখ্যায় কমে যেতে থাকে, কমতে কমতে গিয়ে উপরের দিকের প্রেসার যেহেতু কম থাকে, ভেসেলগুলো ডাইলেটেড থাকে না, ওর ভেসেলগুলো ডাইলেট করা শুরু করে, এবং এই যে যে ডাইলেটেশন হলো, নিচের থেকে ট্রান্সফার হয়ে উপরের দিকে ভেসেলগুলো ডাইলেটেশন হওয়া শুরু করলো, এটাকে বলে আপার লোব ডাইভারশন, অথবা কেউ কেউ বলে ক্যাফালাইজেশন অফ পালমোনারি ভেসেল। এই দুইটা জিনিস আমরা হয়তো খেয়াল করব, এইখানে অতটা স্পষ্ট নাই, আমরা হয়তো পরবর্তী এক্সরেগুলি দেখলে তখন দেখতে পাবেন যে আপার লোব ডাইভারশন আছে যদি পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন থাকে। এবং এই ভেসেলগুলো আমরা যেটা বলছিলাম যে মিডল থার্ড পর্যন্ত ভার্টিক্যালি, এটা সাধারণত মিডল থার্ড পর্যন্ত থাকে, কিন্তু পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন থাকলে এই ভেসেলগুলো পেরিফেরি থেকে অনেকটা আগেই কমে যায়, হঠাৎ করে সাডেনলি কাট অফ হয়ে যায়, এবং এই যে যে কমে গেল বা অ্যাবসেন্ট হয়ে গেল, এইটাকে বলা হয় পেরিফেরাল প্রনিং, মানে পেরিফেরি থেকে জিনিস ভেসেলগুলো সংখ্যায় কমে গিয়েছে, অ্যাটিনিউটেড হয়ে গিয়েছে। তাহলে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশনের এভিডেন্স যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমরা দুইটা জিনিস খুঁজবো বড় করে, যে ভেসেলের আপার লোব ডাইভারশন আছে কিনা, অথবা ভেসেলগুলো
আপনার পেরিফেরি থেকে অ্যাটিনিউটেড হয়ে গিয়েছে কিনা, মানে পেরিফেরাল প্রনিং আছে কিনা। ওই একই জিনিস আমি যেটা বলছিলাম, জাস্ট এটা একটা উদাহরণ আমরা কোথায় সাধারণত পাই। এখানে যদি ভিএসডির পেশেন্ট উইথ পালমোনারি মডারেট পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন আছে এবং ভিএসডির হলে যেরকম একটা চেস্ট এক্সে থাকে টিপিক্যালি, সেইখানে পালমোনারি বেগ যে শব্দটা আমরা বলেছিলাম যে এই জায়গাটা থাকে একটু সাধারণত চাঁদের মতো কার্ভিং করা, সেখানে ভ্যাসেলগুলি প্রমিনেন্ট হয়ে নিচের দিকে বেরিয়ে আসছে এবং ভ্যাসেলগুলো মোর ডাইলেটেড দেন দ্য নর্মাল। আমরা এখন যাব কার্ডিয়াক চেম্বার এনলার্জমেন্ট গুলো, স্পেসিফিক চেম্বার গুলো যে এনলার্জ করে সেই এনলার্জমেন্ট গুলো। এটা লাগবে আমাদের বিভিন্ন ক্ষেত্রেই লাগবে। তো কোন চেম্বারটা ডাইলেট করলে রেডিওলজিক্যালি কোন চেম্বারের রেডিওলজিক্যাল ফিচার কেমন থাকে, আমরা প্রথমে একটা একটা করে এই জিনিসগুলো দেখব। আমরা যেহেতু মোস্ট কমনলি লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট চেস্ট এক্সরেতে পেয়ে থাকি, কাজে আমরা লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট দিয়ে শুরু করি। রেডিওলজিক্যাল ফিচারটা কি থাকে ইন পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউতে? একটা কমন কথা আমরা সবাই বলি, স্ট্রেটেনিং অফ দ্য লেফট বর্ডার অফ দ্য হার্ট। এবং এই স্ট্রেটেনিংটা কেন হয়? ডিউ টু এনলার্জমেন্ট অফ দ্য লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিজ। আমরা বলেছিলাম যে এই জায়গাটা একটুকু গ্যাপের মতো থাকে, কিছুটা ইউএর মতো থাকে। কাজেই লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট যখন হবে, অ্যাপেন্ডিজ যখন এনলার্জ হবে, তখন এই এনলার্জমেন্টটার জন্য কিছুটা বাল্জিং হয়ে যায়। এই জন্য ওই জায়গাটা প্রথমে হয় স্ট্রেট, পরবর্তীতে যদি বেশি বাল্জ হয় বা বেশি এনলার্জ করে যায় তখন এটাকে কিছুটা বাল্জিং এর মতো করে ফেলে। আর এলিভেশন অফ লেফট প্রিন্সিপাল বঙ্কাস, কারণ আমরা জানি যে লেফট অ্যাট্রিয়ামটা লাইজ ইন বিটুইন দ্য ব্রঙ্কাস। কাজে যখন এনলার্জমেন্ট হবে ও ব্রঙ্কাস দুটাকে ডিসপ্লেস করার চেষ্টা করবে, পেরিফেরির দিকে সরিয়ে দিবে। ইউজুয়ালি এটা 60 ডিগ্রির কম থাকে এবং এই 60 ডিগ্রিকে ওয়াইড করতে থাকে, যাকে আমরা বলি ওয়াইডেনিং অফ দ্য অ্যাঙ্গেল অফ ক্যারিনা। এবং যেহেতু লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয় তাহলে এটার বর্ডারটা ইউজুয়ালি দেখা যায় না, কিন্তু যখন এটা বড় হতে থাকে তখন এটা রাইট অ্যাট্রিয়ামের সাথে ওভারশ্যাডোয়িং করে ডাবল একটা হার্ড বর্ডারকে দেখায়। এইটা হচ্ছে ডাবল হার্ড বর্ডার। এবং ল্যাটারাল ফিল্মে যদি আমরা দেখি তাহলে আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হলে কি হয়, এইটা পেরিফেরি থেকে পোস্টেরিয়রলি বাল্জ করতে থাকে। এই দেখেন যে এটা যদি ভেন্ট্রিকল হয়ে থাকে নিচের অংশটা, এই যে অ্যারো দেওয়া অংশটা, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। এটা লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট ইজ দেয়ার। এরপরে আমরা পাই সাধারণত লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট। লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্টের মধ্যে রেডিওলজিক্যাল ফিচার থাকে কি? আমরা জানি ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট লেফট ভেন্ট্রিকল থাকলে সাধারণত কার্ডিওমেগালি থাকে, কার্ডিয়াক শ্যাডো এনলার্জ থাকে এবং এই কার্ডিয়াক শ্যাডো এনলার্জমেন্টটা টোটালি হয় ডাউনওয়ার্ডস। হ্যাঁ, ডাউনওয়ার্ডস অ্যাপেক্সটা থাকে এবং যে অ্যাঙ্গেল হয় কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলটা, এটা 90 ডিগ্রি। আমরা সবাই একটু মিটিং মিউট করে রাখি। নিজ দায়িত্বে মিউট থাকতে হবে আমাদের, কারণ স্যারে বারবার আমাদের মিউট করলে স্যারের সমস্যা হবে। দয়া করে সবাই মিউট করুন। অ্যাটেনশন প্লিজ, আমি পার্টিসিপেন্টদেরকে সবাইকে অনুরোধ করব আপনাদের সবার মাইক্রোফোনটা প্লিজ অফ রাখেন না। হ্যাঁ, মানে কথা বলার সময় ডিস্টার্ব হলে আমাদের ফ্লো নষ্ট হয়ে যায়, আমরা চাই না যে ক্লাসটা ডিস্টার্ব হোক অন্যদের। ধন্যবাদ। তো লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট যদি হয় তাহলে কার্ডিওমেগালি হবে এবং আমরা সব সময় কার্ডিওমেগালি যদি পেয়ে যাই তাহলে কিন্তু খোঁজার চেষ্টা করি তার অ্যাঙ্গেলটা কেমন আছে, স্পেশালি দ্য লেফট কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। এটা কি নরমাল আছে, অ্যাকিউট আছে না অবটিউস আছে? অবটিউস মিনস দ্যাট দিস ইজ লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট। কিন্তু যদি এটা অ্যাকিউট হয়ে থাকে লেস দেন 90 ডিগ্রি তাহলে আমরা সাধারণত চিন্তা করি দিস ইজ রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট। কাজেই লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট যদি হয়ে থাকে তাহলে এটা থাকবে হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। এবং ল্যাটারাল ফিল্ম যদি দেখি তাহলে আমরা যেটা কিছুক্ষণ আগেই বললাম যে ল্যাটারাল ফিল্মে কি হবে, পোস্টেরিয়রলি বাল্জ হবে, ডায়াফ্রামকে পুশ করবে এবং ফান্ডাল যে গ্যাস থাকবে
তাকে পেরিফেরালি ডাউনওয়ার্ডস পুশ করবে ফান্ডাল গ্যাসকে। কাজে এখানে দেখেন যে ওই যে আমরা এর আগে একটা এক্সরে দেখলাম সেখানে যতটা না এনলার্জমেন্ট ছিল রিলেটিভলি এখানে কিন্তু বেশটাই অনেক বড় এবং সেটা ডায়াফ্রামকে পুশিং করতেছে আরো দিয়ে মার্ক করা আছে। এরপরে আমরা যাব রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট অনেক কারণে হতে পারে, কিন্তু আমরা দেখেছি যে কার্ডিয়াক সিলোটিতে দুই ভিউতেই পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ অথবা ল্যাটারাল ভিউ কোনো ভিউতেই কিন্তু কার্ডিয়াক সিলোটিতে রাইট অ্যাট্রিয়াল তেমন খুব একটা বেশি কন্ট্রিবিউশন নাই, যার জন্য রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউতে খুব কম ভালো বোঝা যায়। যদি অনেক বড় এনলার্জমেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু সাধারণত বোঝা যায়, আদারওয়াইজ এটা কিন্তু ভালো বোঝা যায় না। তবে ল্যাটারাল ফিল্মে আমরা কিন্তু ওই যে বললাম যে রেট্রোস্টার্নাল যে স্পেস আছে ওইখানে একটা বালজিং হিসেবে সাধারণত পেয়ে থাকি। সেই জন্য আমরা বলি যে রাইট অ্যাট্রিয়াল কার্ভেচার বালস ইন অ্যান্টেরিয়রলি। হ্যাঁ, ঠিক আছে। এরপরে যাব আমরা রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট। রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্টের মধ্যে স্পেশালি আমরা বলেছি যেহেতু এটা রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট তাহলে কার্ডিওমেগালি থাকবে এবং কার্ডিয়াক মেগালির সাথে সাথে অ্যাপেক্সটা টিল্টেড হয়ে যায়, যার জন্য অ্যাপেক্সটা যে অ্যাঙ্গেল ফর্ম করে বিটুইন দ্য হার্ট এবং ডায়াফ্রাম, এইখানে কিন্তু অ্যাঙ্গেলটা অ্যাকিউট অ্যাঙ্গেল ফর্ম করে। কাজেই এই যে দেখেন অ্যাকিউট অ্যাঙ্গেল এরকম থাকে এবং কার্ডিয়াক সিলোটি যদি এনলার্জ থাকে তাহলে আমরা ধরে নেই যে দিস ইজ রাইট ভেন্ট্রিকুলার টাইপ অফ কার্ডিয়াক এনলার্জমেন্ট। এবং ল্যাটারাল ফিল্মে যদি আমরা দেখি তাহলে কি পাবো যে এই যে রেট্রোস্টার্নাল স্পেসটা আছে এইটা দেখেন ফুল হয়ে গেছে। আমরা যে প্রথম দিকের একটা এক্সরে দেখেছিলাম সেই তুলনায় এই জায়গাটা কিন্তু অনেকটাই অবলিটারেটেড করে দিয়েছে। It means that right ventricle is enlarged. আমরা রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট সাধারণত কমনলি পাই টেট্রালজি অফ ফেলোর্স এবং কর পালমোনালি, মানে লাংসের কোনো ডিজিজের জন্য যদি হার্টের এনলার্জমেন্ট হয়, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্টটা হয়ে থাকে। আমরা পাশাপাশি অ্যাওর্টা এবং অ্যাওর্টিক ভালভের কিছু প্যাথোলজি আছে যেগুলো দেখলেও হয়তো আমরা হার্টের অনেক সময় ডাইলেটেশনটা বুঝতে পারি। তাহলে অ্যাওর্টিক ভালভ অ্যাওর্টার ডাইলেটেশনটা বুঝবো কিভাবে? আমরা জানি যে অ্যাওর্টাটা এই জায়গা থেকে উঠে গিয়ে আস্তে করে কার্ভ করে নিচের দিকে নেমে যায়। কাজে অ্যাওর্টিক অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং আর্চ অফ দ্য অ্যাওর্টার যদি ডাইলেটেশন থাকে তাহলে এইটা একটা বাল্জ হিসেবে দেখেন। এই জায়গাটা কিন্তু আমরা যে আগের এক্সরে গুলো দেখলাম তার তুলনায় এই জায়গাটা কিন্তু একটুকু ফুল মনে হচ্ছে, তাই না? এবং এই বাল্জটাই হচ্ছে অ্যাওর্টিক ডাইলেটেশন, অ্যাওর্টিক অ্যাসেন্ডিং অ্যাওর্টা এন্ড অ্যাওর্টিক ডাইলেটেশন। এবং ল্যাটারাল ফিল্মে এটা পাওয়া যাবে কিভাবে? আমরা বলেছিলাম যে পালমোনারি ট্রাঙ্কের উপর দিয়ে থাকবে হচ্ছে আপনার আর্চ অফ দ্য অ্যাওর্টা। কাজেই আর্চ অফ দ্য অ্যাওর্টার যে লেভেলটা ওই জায়গাটাতে আমরা হোয়াইট শ্যাডোটা বেশি পাবো। ঠিক আছে? তাহলে প্রমিনেন্স ইন দ্য অ্যান্টেরিয়র মেডিস্টিনাম পোস্টেরিয়র টু দ্য পালমোনারি আউটফ্লো ট্রাঙ্ক। ঠিক আছে? আর অ্যাওর্টিক ভালভ ক্যালসিফিকেশন যদি পাওয়া যায় কখনো তাহলে আমরা ধরে নিব যে এটা অ্যাওর্টিক ভালভুলার ডিজিজ আছে। এটা ফিজিওলজিক্যালও হইতে পারে, প্যাথোলজিক্যালও হইতে পারে। আমরা ধরে নিব যে দিস ইজ প্যাথোলজিক্যাল। এই যে আমরা একটা চেস্ট এক্সরে দেখছি, এখানে কি আছে? লেফট ভেন্ট্রিকল, এনলার্জ লেফট ভেন্ট্রিকল উইথ প্রমিনেন্ট রাইট আপার মিডিস্টেনাল শ্যাডো। এই যে যেটা মানে ইট মিনস দ্যাট এখানে আমাদের একটা ডাইলেটেশন আছে। চেস্ট এক্সরেতে পেরিকার্ডিয়ামটা কিন্তু আলাদাভাবে আমরা লোকালাইজ করতে পারি না আনলেস দেয়ার ইজ প্যাথোলজি। এই প্যাথোলজিটা কি দুইটা রকমের থাকতে পারে। যদি মাঝখানে ইফিউশন থাকে তাহলে পেরিকার্ডিয়ামটাকে সরিয়ে দিবে, দূরে সরিয়ে দিবে, তখন পেরিকার্ডিয়াল মার্জিনটা ভিজিবল হবে। অথবা যদি কোনো কারণে পেরিকার্ডিয়ামের ক্যালসিফিকেশন থাকে, প্যারাইটাল পেরিকার্ডিয়াম যেটা আছে সেইটাতে, তাহলেও কিন্তু আমরা সাধারণত পেরিকার্ডিয়ামটাকে এক্সরেতে ভিজিবল দেখতে পাই। আদারওয়াইজ পেরিকার্ডিয়ামটাকে কিন্তু আমরা ইউজুয়ালি দেখতে পাই না।
পেরিকার্ডিয়াল ইফিউশন যদি থাকে তাহলে আমরা কেমন দেখি? দেখেন এইখানে কিন্তু কার্ডিওমেগালি আছে। আমরা এর আগে যেমন দেখলাম যে কার্ডিয়াক কন্ট্রিউরটা মোটামুটি ভালো বোঝা যাচ্ছিল। কিন্তু এইখানে কিন্তু কার্ডিয়াক যে কন্ট্রিউরটা মানে কার্ডিয়াকের যে একটা সিলোটি, এইটা কিন্তু ঐরকম ভাবে পরিষ্কার না যে রাইট ভেন্ট্রিকল কোনটা, লেফট ভেন্ট্রিকল কোনটা, লেফট অ্যাট্রিয়াম কোনটা, এই অংশগুলো কিন্তু ভালোভাবে বোঝা যায় না। জাস্ট একটা গ্লোবুলার একটা কেমন স্ট্রাকচার ফুলে আছে। এই যে ফুলে আছে এটাকে বলে ওয়াটার বটল অ্যাপিয়ারেন্স, মানে উপরের দিকটা চোঙার মতো হয়ে গেছে, নিচে জাস্ট একটা ফোলা আছে এইরকম। হ্যাঁ, এইরকম যদি থাকে এবং লাং ফিল্ডস গুলি যদি কিছুটা অলিগেমিক থাকে, আসলে এখানে যদিও অলিগেমিকটা অতটা ভালো বোঝা যায় নাই, কার্ডিয়াক টেম্পোনেট যদি হয়ে থাকে তাহলে সাধারণত ফুললি অলিগেমিকটা পাওয়া যায়, আদারওয়াইজ কিন্তু ফুল অলিগেমিকটা পাওয়া যায় না। কাজেই এইরকম যদি একটা বটল শেপ অ্যাপিয়ারেন্স থাকে যার অন্য স্ট্রাকচারগুলি খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, হ্যাঁ, তাহলে আমরা একে পেরিকার্ডিয়াল ইফিউশন হিসেবে চিন্তা করব। চেস্ট এক্স-রে করলে কার্ডিয়াক শ্যাডোর উপরে বিভিন্ন রকমের ক্যালসিফিকেশন অথবা মেটালিক শ্যাডো পাওয়া যায়। এখন এই ক্যালসিফিকেশন অথবা মেটালিক শ্যাডোগুলো কি কি কারণে হতে পারে? তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের জন্য পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন, আমরা কিন্তু প্রায়ই পাই, সেটা একটা ইম্পর্টেন্ট কারণ। এরপরও আরো কিছু কিছু জিনিস আছে। তারপরে আসলে এখনকার দিনে পাওয়া যায় হচ্ছে প্রস্থেটিক, মেটালিক প্রস্থেটিক ভালভ ২ নম্বরে হওয়া উচিত। আর বাকি যেগুলো আছে এগুলিও কিন্তু কারণ, কিন্তু জাস্ট মনে রাখার জন্য যে কি কি কারণে আমরা চেস্ট এক্স-রেতে কার্ডিয়াক এরিয়াতে এরকম ক্যালসিফিকেশন পেতে পারি। তার মধ্যে মায়োকার্ডিয়াল ক্যালসিফিকেশন এটাও কিন্তু একটা কারণ। যদি ওল্ড এমআই হয়ে থাকে তাহলে তার মধ্যে ক্যালসিফিকেশন হয়ে এরকম ক্যালসিফিকেশন পেতে পারি। ভালভুলার ক্যালসিফিকেশন হতে পারে, এটা ডিজেনারেটিভ প্রসেসের জন্য হতে পারে, অথবা ভালভুলার যদি রিউমেটিক হার্ট ডিজিজের অ্যাডভান্স স্টেজ হয় তখনও হতে পারে। অ্যাওর্টিক ক্যালসিফিকেশনও পেতে পারি আমরা, অ্যাওর্টার অ্যাসেন্ডিং অ্যাওর্টা অথবা আর্চ অফ দ্য অ্যাওর্টা কিন্তু ক্যালসিফিকেশন পেতে পারি। কোনো সময় করোনারি আর্টারি ক্যালসিফিকেশনও খুব রেয়ারলি আমরা কিন্তু পেতে পারি। কাজে আমরা কয়েকটা ক্যালসিফিকেশন দেখব এখন। পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশনটা কিভাবে পাওয়া যায়? চেস্ট এক্স-রে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউতে আমরা পাই সাধারণত। এখানে যেমন আছে যে ফ্লেক্স অফ ক্যালসিফিকেশন, মানে কিছু কিছু জায়গার মধ্যে থাকবে, হ্যাঁ, নিচের দিকে আছে ইনফেরিয়র বর্ডারে, লেফট ল্যাটারাল বর্ডারে এবং অ্যাপিক্যাল এরিয়াতেও কিছুটা আছে, কিছু হার্টের উপর ওভারশ্যাডোয়িং করা আছে এরকম। চেস্ট এক্স-রে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউতে মানে আপনার কার্ডিয়াক শ্যাডোটাকে চারদিক থেকে ঘুরায় কোনো না কোনো জায়গায় পাওয়া যাবে। এটা কিন্তু ভালো দেখা যায় আসলে বেস্ট সিন ইন ল্যাটারাল ফিল্মে। ল্যাটারাল ফিল্মে দেখেন আপনার একদম চারদিক ঘুরিয়ে একটা ক্যালসিফিকেশন স্যাকের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ? এরকম যদি হয় তাহলে আমরা এটাকে পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন চিন্তা করি। তবে আমি যেটা বললাম যে এটা মায়োকার্ডিয়াল ক্যালসিফিকেশন না কেন? হ্যাঁ, এটা মায়োকার্ডিয়াল ক্যালসিফিকেশনও কিন্তু হতে পারে। তো মায়োকার্ডিয়াল যদি ক্যালসিফিকেশন হয় তাহলে কি হবে? দেখেন যে এইখানে কিন্তু পেরিকার্ডিয়ামটা যেমন এই পর্যন্ত উপরের দিকেও যাওয়ার কথা, এটা না গিয়ে কিন্তু এই যে ভেন্ট্রিকুলার একটা কন্ট্যুর আছে, আমরা জানি এটা লেফট ভেন্ট্রিকল। কাজেই লেফট ভেন্ট্রিকুলার মার্জিনটাকে সে কন্ট্যুরটাকে ফলো করেছে। এই ফলো করাকে বোঝা যাচ্ছে যে এটা লেফট ভেন্ট্রিকুলার ক্যালসিফিকেশন হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা রেডিওলজিক্যালি হয়তো সাসপিশন করব যে দিস মে বি অফ ভেন্ট্রিকুলার ক্যালসিফিকেশন। এটাকে কনফার্ম করার জন্য আসলে বেসিক্যালি লাগবে আপনার সিটি স্ক্যান, এবং সিটি স্ক্যানই কিন্তু বলে দিবে যে মিউরাল ক্যালসিফিকেশন ইজ দেয়ার। কাজেই এটাকে আমরা চেস্ট এক্স-রে দিয়ে কিন্তু জোর দিয়ে বলতে পারবো না, কিন্তু এটা আমরা অনুমানে বলতে মানে রেডিওলজিক্যাল ফাইন্ডিং দেখে বলতে পারবো, কিন্তু ইট শুড বি কনফার্ম বাই চেস্ট কার্ডিয়াক সিটি স্ক্যান অর এমআরআই। আমরা করোনারি ক্যালসিফিকেশনও পেতে পারি, খুব খেয়াল করে যদি না দেখি তাহলে কিন্তু আমরা মিস করে যাব। হ্যাঁ, এই যে দেখেন আপনারা লেফট করোনারি আর্টারি ক্যালসিফিকেশন ইজ দেয়ার, করোনারি আর্টারি ক্যালসিফিকেশন। ভালভ ক্যালসিফিকেশন এটা খুব কমনলি পাওয়া যায়। তবে এক্স-রেতে যদি ভালভ ক্যালসিফিকেশন পাই তাহলে আমাদের সেই ক্যালসিফিকেশনটাকে বুঝতে গেলে আমাদের কিন্তু ভালভটাকে আগে লোকালাইজ করতে হবে যে কোন ভালভুলার ইনভলভমেন্ট আছে। এই যে ভালভুলার ইনভলভমেন্টকে বের করার জন্য আমরা আরবিট্রারি চেস্ট পিএ ভিউতে একটা লাইন ড্র করি। লেফট যে হাইলামটা আছে
সেখান থেকে আমরা রাইট সাইডের কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল পর্যন্ত একটা অবলিক লাইন টানি এবং এই লাইনের উপরের দিকে যেই অংশগুলো আছে এখানে থাকবে আমাদের হচ্ছে অ্যাওর্টিক এবং পালমোনারি, আর নিচের দিকে থাকবে হচ্ছে আমাদের মাইট্রাল অ্যান্ড ট্রাইকাসপিড। এই লাইনটার নিচের দিকে থাকবে বড় দুইটা মাইট্রাল এবং ট্রাইকাসপিড, উপরে থাকবে অ্যাওর্টিক এবং পালমোনারি। চেস্ট এক্স-রে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউতে। আর ল্যাটারাল ফিল্ম এই দেখেন, আমরা যদি এরকম করি, লাইনটা যদি এই দিক দিয়ে ক্রস সেক্ট করে, ইন্টারসেক্ট করে, তাহলে এইরকম দেখতে পাবো। এখানে আপনারা একটু জিনিস খেয়াল করে নিয়েন যে অ্যাওর্টিক ভালভের যেই শ্যাডোটা, এটা কিন্তু সাধারণত একদম সার্কুলার আসবে না, একটুকু ইলেপ্টিক্যাল বা অবলিক অবলং শেপের একটা জিনিস সাধারণত অ্যাওর্টিক ভালভে পাবো, কিন্তু পালমোনারিটাতে কিন্তু মোটামুটি সার্কুলারই পাওয়া যায়। মাইট্রালটা দেখেন, মাইট্রালটা কিন্তু ফুল সার্কুলার না হয়ে কিছুটা ইলেপ্টিক্যাল। পরবর্তীতে আপনারা দেখবেন যে এটা অনেক সময় ইনকমপ্লিট সি মতো পাওয়া যেতে পারে, জের মতো পাওয়া যেতে পারে মাইট্রালটা। আর ট্রাইকাসপিডটাও সাধারণত একটুকু অবলিক ডিম শেপের মতো দেখতে পাওয়া যায়। ল্যাটারাল ফিল্মে কিভাবে আমরা করব? ল্যাটারাল ফিল্মে আমরা হাইলাম থেকে একটা অ্যান্টেরিয়রলি একটা লাইন টানবো। হ্যাঁ, রেডিওগ্রাফ ফ্রম দ্য ক্যারিনা টু দ্য কার্ডিয়াক অ্যাপেক্স। ক্যারিনার থেকে আমরা যে বাইফার্কেশন, ওইখান থেকে আমরা নিচের দিকে টেনে আনবো। এই লাইনের উপরের দিকে যেগুলো থাকবে সেটা হবে আমাদের পালমোনারি এবং অ্যাওর্টিক, আর নিচের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের মাইট্রাল ভালভ অথবা ট্রাইকাসপিড ভালভ। ল্যাটারাল পজিশনে যদি আমরা দেখি, তাহলে দেখেন আমরা যেহেতু ওই পজিশনে গোল দেখেছিলাম পালমোনারিটা, ল্যাটারালটা হয়ে যাবে কিছুটা লাইন শেপ বা অবলিক শেপ। অ্যাওর্টিকটা এই শেপ ভেতে আপনার কিছুটা সার্কুলার দেখা যাবে। আর ট্রাইকাসপিড এবং মাইট্রালটা, ট্রাইকাসপিডটা থাকবে হচ্ছে সামনের দিকে ইলেপ্টিক্যাল, মাইট্রালটা থাকবে পেছনের দিকে ইলেপ্টিক্যাল, ঠিক আছে। আর মাঝখানে থাকবে গোল অ্যাওর্টা, আর পালমোনারিটা থাকবে একদম সবার উপরের দিকে কিছুটা লাইনের মতো বা অবলিক। ভালভ ক্যালসিফিকেশন যদি থাকে, তাহলে আমরা বলেই ফেলেছি যে মাইট্রাল ভালভে যদি ক্যালসিফিকেশন থাকে তাহলে এটা সাধারণত ইনকমপ্লিট সার্কেল হিসেবে পাওয়া যেতে পারে। কমনলি পাওয়া যায় সি শেপড ক্যালসিফিকেশন ওভার দ্য কার্ডিয়াক এরিয়াতে। কোনো সময় আমাদের সার্কুলার, ফুল সার্কুলারও পেতে পারি, কখনো ওভয়েড পেতে পারি, কোনো সময় জে শেপড পেতে পারি। মানে ফুল যদি সার্কেলটাকে মাইট্রাল অ্যানুলাসটা ক্যালসিফিকেশন না হয়ে থাকে, ফুল হলে আমরা সার্কুলার পাবো, যদি পার্শিয়াল হয় সি পাবো, ইনকমপ্লিট যদি হয় তাহলে আমরা জে পাবো। এরকম বিভিন্ন শেপের আমরা পেতে পারি। যদি মাইট্রাল এরিয়াতে এরকম একটা পাই তাহলে আমরা ধরে নিব দিস ইজ মাইট্রাল ভালভ ক্যালসিফিকেশন। অ্যাওর্টিক ভালভ ক্যালসিফিকেশন আমরা যেটা বলেই ফেলেছি, ওভয়েড শেপ ক্যালসিফিকেশন একটা পাওয়া যাবে পোস্টেরিয়র এন্ট্রিভিতে। এইটা অনেক সময় আসলে যদি ভালভ প্রস্থেটিক ভালভ না হয়ে থাকে, নরমালি শুধু ক্যালসিফিকেশন হয়, এন্ড পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউতে অনেক সময় ভালো বোঝা যায় না, কারণ এখানে জানেন আপনারা অনেকগুলো স্ট্রাকচারকে ওভারশ্যাডিং করা থাকে, সেই জন্য অনেক সময় ভালো বোঝা যায় না। ল্যাটারাল ফিল্মটাতে কিছুটা ভালো বোঝা যায়, যেহেতু ভ্যাসেলগুলো এখানে ওভারশ্যাডোং হয়ে পেছনে চলে গেছে, শুধু কার্ডিয়াক শ্যাডোটা আছে, সেই জন্য অ্যাওর্টিক ক্যালসিফিকেশনটা ল্যাটারাল ফিল্মে কিছুটা ভালো বোঝা যায়। তবে সবচেয়ে ভালো বোঝা যায় যদি আমরা কার্ডিয়াক সিটি স্ক্যান করি অথবা কার্ডিয়াক এমআরআই করি, তাহলেই কিন্তু আমরা এই ক্যালসিফিকেশনটা, অ্যাওর্টিক ভালভ ক্যালসিফিকেশনটা খুব ভালোভাবে বুঝতে পারবো। মাইট্রাল ভালভ ক্যালসিফিকেশনটা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আমরা এরকম সার্কুলার এরিয়া হিসেবে পেতে পারি। একটা এখানে আমরা যেটা বললাম যে প্রস্থেটিক মাইট্রাল ভালভ কিন্তু আমরা পেতে পারি। কাজে প্রস্থেটিক মাইট্রাল ভালভ যদি থাকে, দেখেন এখানে অ্যানুলারের পার্টের সাথে কিন্তু আরো কিছু জিনিস এক্সট্রা থাকবে। দেখেন চারদিকে রিম, কিন্তু তার মাঝখানেও কিছু জিনিস আবার এক্সট্রা আছে। যদি এরকম এক্সট্রা কিছু থাকে তাহলে এর জন্য একটু সমস্যা কম। এটা হলো ম্যাক্রোগল। যদি ল্যাকটোজ প্লাস ইলেক্ট্রোলাইট। যদি ম্যাক্রোগল
আচ্ছা হলো প্লিজ সবাই তোমার একটু মিউট করেন, সবাই একটু মিউট করেন। 7.125 আর সোডিয়াম বাইকার্বনেট বুঝছি আচ্ছা 178.5 আর আমরা সোডিয়াম আবারও ক্লোরাইড আবারও আপনাদেরকে রিকোয়েস্ট 350 করবো কি পয়েন্ট ডক্টর ফরহাদ একটু মিউট করেন। ডক্টর পটাশিয়াম ফরহাদ একটু মিউট ক্লোরাইড করেন। ইলেকট্রোলাইট ম্যাক্রোগলের লগে স্যার মুট অল করে দেন, তাই হবে। মুট অল করলে হবে। স্যার মুট অল করে দেন। বেশি ম্যাক্রোগলটাই এটা কাজের কাজে ডক্টর সাইদ আপনি সবাইকে অফ করে দেন। আমি কাজে আর ইয়াকে দুর্বলতা কমানো, দুর্বলতা অনেক আরো হিট সেন্সিটিভিটি অনেক হিট মানে বলানো শুরু হয়ে দিল্লি সাইড মাথা দিন ঠান্ডা লাগে দিল্লি সাইড এই আগ্রহ দিকে পার্টিসিপেশন এখানে দেখেন লেখা আছে মিউট অল, এটা করে দেন। এটা আছে ভালো 28 তারিখ তো আর সার্জারি শেষ হয়ে যাবে। হ্যাঁ 28 তারিখ সার্জারি শেষ হয়ে যাবে। এই সামনে ক্লাস না করলে স্যার এরা ঢুকে থাকে ডিস্টার্ব করে স্যার, শুধু ঢুকে থাকে। জি আমরা আচ্ছা তাহলে যেটা বলছিলাম যে যদি আমাদের মাইট্রাল ভালভের এরিয়াতে যদি কোনো ক্যালসিফিকেশন পাই, আমাদের খেয়াল করতে হবে যে ভালভের অ্যানুলাসের মাঝখানে কোনো জিনিস আছে কিনা, জাস্ট আপনাদের পরিষ্কার বোঝার জন্য। তো দেখেন এইরকম একটা রিং এর মাঝখানেও কিন্তু আবার আলাদা একটা ক্যালসিফিকেশন দেখা যাচ্ছে বা একটা মেটালিক একটা শ্যাডো আছে। তো এইরকম যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে দিস ইজ নট অনলি ভালভুলার ক্যালসিফিকেশন, দিস ইজ প্রস্থেটিক ভালভ। কাজে এইটাকে আপনাকে আইডেন্টিফাই করা দরকার। এবং এটাকে আইডেন্টিফাই করলে আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে এই যে যেহেতু একটা আছে প্রস্থেটিক ভালভ আছে, কাজে এখানে কোনো আমাদের কার্ডিয়াক চেম্বার ডাইলেটেশন আছে কিনা এই জিনিসটা আমাদের খেয়াল করে দেখতে হবে। দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা মাইট্রাল ভালভের প্রস্থেসিস, অলরেডি দেয়ার ইজ ডাবল হার্ট শ্যাডো। কাজে এখানে একটা ডাবল হার্ট শ্যাডো আছে, মিনস দ্যাট যে এখানে লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্টটা আমাদের আছে। কাজে আমরা একটা জিনিস দেখার সাথে সাথে কিন্তু আমাদের আরেকটা জিনিসও খেয়াল করে দেখতে হবে যেন আমরা অন্য ফাইন্ডিংটা মিস না করি। এই জিনিসটা আমাদের শুধু খেয়াল করা দরকার। মানে আমাদের উদ্দেশ্য তো হচ্ছে ডায়াগনোসিস করা, ফুল ডায়াগনোসিস, নট অনলি ডায়াগনোসিস, ফুল ডায়াগনোসিস। কাজেই ফুল ডায়াগনোসিস যদি আমরা করতে যাই তাহলে কিন্তু আমাদেরকে অন্য যে ফাইন্ডিং গুলো আছে সেই ফাইন্ডিং গুলো আমাদেরকে খেয়াল করে দেখে নিতে হয়। ঠিক এরকম আমরা দেখলাম যে অ্যাওর্টিক ভালভের একটা প্রস্থেসিস আছে এবং এখানে কিন্তু প্রস্থেসিস থাকলেও আরেকটা যেটা জিনিস যেন আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, প্রস্থেসিস থাকা মানে হচ্ছে যে এখানে কিন্তু একটা স্টার্নোটমি সুচার থাকার সম্ভাবনা আছে। কাজে আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের কিন্তু অনেক সময় থাকে যে মেনশন 2 ইম্পর্টেন্ট ফাইন্ডিং, 3 ইম্পর্টেন্ট ফাইন্ডিং। কাজে এটাও কিন্তু একটা ফাইন্ডিং, আপনাদের কিন্তু পরীক্ষার সময় এই ফাইন্ডিং গুলিকে মেনশন করতে হয়। কাজেই আপনারা ভুলে যাবেন না যে যদি কোনো প্রস্থেসিস থাকে, কোনো যদি থাকে তাহলে কিন্তু আপনাদের সাথে সাথে স্টার্নোটমি সুচার আছে কিনা তাহলে খেয়াল করতে হবে। হ্যাঁ, স্টার্নোটমি সুচার যদি থাকে, এরকম থাকে, তাহলেও কিন্তু ইনডাইরেক্টলি বোঝা গেল। দেখেন এখানে একটা মার্জিন আছে শুধু, কিন্তু কোনো কিছু নাই, কিন্তু স্টার্নোটমি সুচার আছে। এখানে মিনস দ্যাট যে এটা একটা কার্ডিয়াক প্রস্থেসিস। আমরা অনেক সময় ভালভ রিপ্লেসমেন্টের পাশাপাশি কিন্তু অন্য শ্যাডো পেতে পারি, তাই না? এই যে দেখেন একটা শ্যাডো আছে, এখানে একটা যন্ত্রের মতো দেখা যাচ্ছে, দুইটা ওয়্যার আছে, প্যারালালি গিয়েছে, এখানে প্যারালালি গিয়ে দুইটা গিয়েছে, একটা মনে হচ্ছে ভেন্ট্রিকুলার দিকে আর একটা অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিক্সের দিকে। কাজেই এটা হচ্ছে একটা পেসমেকার। ইট মে বি টেম্পোরারি, মে বি পার্মানেন্ট, তবে মোস্ট লাইকলি দিস ইজ পার্মানেন্ট বিকজ এখানে আপনি দেখেন স্টার্নোটমি সুচার করা আছে, হ্যাঁ, কার্ডিয়াক এনলার্জমেন্ট আছে, ভালভুলার শ্যাডো আপনার আছে, অ্যাওর্টিক এবং মাইট্রাল ভালভের মধ্যে রিপ্লেসমেন্ট আছে। এখানে দেখেন আরেকটা পজিটিভ ফাইন্ডিং আছে, হ্যাঁ, হরাইজন্টাল ফিশারের থিকেনিং আছে, হ্যাঁ, এই জায়গাটাতে কিছু ওপাসিটি আছে। এগুলি কিন্তু আলাদা ফাইন্ডিং, যদিও আমাদের এক্সরের সাথে না বললেও চলবে, কিন্তু যখন আপনারা ক্লিনিশিয়ান অ্যাজ এ হোল যখন ফাইন্ডিং জিজ্ঞেস করা হবে তখন কিন্তু আপনাদেরকে এই ফাইন্ডিং গুলো মোটামুটি সবই দেখতে হবে। মানে আমরা শুধু কার্ডিয়াকের মধ্যেই কনফাইন থাকবো না,
আমাদের আশেপাশে আরো কিছু আছে কিনা সেই জিনিসগুলো দেখতে হবে। যেমন আপনি এখানে দেখলেন এরকম ফাইন্ডিং আছে, এখানে কিন্তু ইফিউশন আছে কিনা এই জিনিসগুলোও কিন্তু অনেক সময় দেখা লাগবে। কারণ এই পেশেন্টটা কিন্তু হার্ট ফেলিউর থাকতে পারে। হার্ট ফেলিউর যদি থাকে তাহলে কিন্তু পেশেন্টের ইফিউশন থাকতে পারে। আবার এমনও হইতে পারে যে এই পেশেন্টের একটা নিউমোনিয়া আছে, তাও থাকতে পারে। কাজেই এগুলো কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড জিনিস। আমরা জাস্ট যেহেতু আজকে কথাগুলি বলার চেষ্টা করছি। এখন ভালভুলার হার্ট ডিজিজ যদি হয় তাহলে আমরা কি কি ধরনের চেঞ্জগুলি আমরা রেডিওলজিতে পেয়ে থাকি। স্পেসিফিক্যালি যদি স্পেসিফিক ভালভকে ইনভলভমেন্ট করে তাহলে আমাদের কার্ডিয়াক শ্যাডোতে কোনটায় কেমন থাকে। যদি অ্যাওর্টিক স্টেনোসিস থাকে তাহলে আমরা মোটামুটি সবাই জানি যে একটা শব্দ পোস্ট স্টেনোটিক ডাইলেটেশন, মানে অ্যাওর্টিক ভালভের পেছনের যে অংশ মানে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, অ্যাওর্টিক আর্চ অফ দ্য অ্যাওর্টা, এই অংশটা ডাইলেটেশন হয়ে যায়। তাহলে এই যে ডাইলেটেশন হলো, এই ডাইলেটেশনটারই এভিডেন্স কিন্তু আমরা শুধুমাত্র চেস্ট এক্সরেতে পেয়ে থাকি। অনেক সময় লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্টও পাওয়া যেতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা জানি যে এখানে এনলার্জমেন্টের চেয়ে কার্ডিয়াক মাসেল বাল্ক বাড়ে, ডাইলেটেশনটা হয় না, হাইপারট্রফি হয়। কাজে হাইপারট্রফিটা কিন্তু অনেক সময় চেস্ট এক্সরেতে পাওয়া যায় না। যদি ডাইলেটেশন হয়ে থাকে, অ্যাওর্টিক স্টেনোসিসের সাথে যদি অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকে তখন ডাইলেটেশন হবে এবং সেই ডাইলেটেশনটা কিন্তু আমরা কার্ডিয়াক ডাইলেটেশন হিসেবে পাবো। কিন্তু শুধুমাত্র যদি আইসোলেটেড অ্যাওর্টিক স্টেনোসিস থাকে সেক্ষেত্রে কিন্তু কার্ডিয়াক ডাইলেটেশন না হয়ে কার্ডিয়াক হাইপারট্রফি হয় এবং হাইপারট্রফিগুলি কিন্তু অনেক সময় চেস্ট এক্সরেতে পুরোপুরি ভালো বোঝা যায় না। তাহলে অনেক সময় যেহেতু আমরা বললাম যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা বা পোস্ট স্টেনোটিক ডাইলেটেশন, তাহলে এই ডাইলেটেশন থাকবে হচ্ছে রাইট সাইড অফ দ্য মিডিস্টেনেমে থাকবে। কোনো সময় অ্যাওর্টিক ভালভ এরিয়াটাতে একটা ক্যালসিফিকেশন আমরা পেতে পারি। আর যেটা বললাম যে মাইল্ড অর নো কার্ডিয়াক এনলার্জমেন্ট আনলেস সাবস্টেন্সিয়াল কার্ডিয়াক ফেলিওর। পালমোনারি ভেনাস হাইপারটেনশন গুলিও সাধারণত থাকে না এবং পালমোনারি ইডিমা গুলিও আইসোলেটেড মাইট্রাল স্টেনোসিসে সাধারণত থাকে না। তাহলে আমরা চেস্ট এক্স-রে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউতে অ্যাওর্টিক ভালভ স্টেনোসিসে সাধারণত এই ধরনের ফিচারগুলো পেয়ে থাকি। অ্যাওর্টিক ভালভ স্টেনোসিসের আরেকটা ছবি দেখেন আপনারা, এখানে কিন্তু অ্যাওর্টাটা, অ্যাসেন্ডিং অ্যাওর্টা স্পেশালি বেশ অনেক বড় ডাইলেটেশন হয়ে গেছে, ভেন্ট্রিকলগুলি মোটামুটি সেম আছে, ঠিক আছে। অ্যাওর্টিক রিগার্জিটেশন বা কেউ আমরা বলি ইনকম্পিটেন্স। কাজে এই ইনকম্পিটেন্স যদি থাকে, যেটা বলছিলাম যে দেখেন কার্ডিয়াক এনলার্জমেন্টটা কিন্তু এখানে বেশ ভালো পরিমাণ পাওয়া যায় এবং এটা মডারেট টু সিভিয়ার কার্ডিওমেগালিটা হয়ে থাকে, ঠিক আছে। আর যদি ইয়ে থাকে অনেক সময় অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং আর্চ অফ দ্য অ্যাওর্টাতেও এনলার্জমেন্ট থাকে, কারণ আমরা জানি যে এখানে একটা হাইপারডাইনামিক সার্কুলেশন পারসিস্ট করে। এইখানেও কিন্তু কোনো পালমোনারি ইডিমা থাকে না আনলেস লেট স্টেজ, মানে হার্ট ফেলিওরের সাথে সাথে যদি হার্ট ফেলিওর না থাকে তাহলে কোনো পালমোনারি ইডিমাটা ইউজুয়ালি এখানে পাওয়া যায় না। মাইট্রাল স্টেনোসিস যদি হয় তাহলে কি পাবো আমরা, যেটা বলছিলাম যে মাইট্রাল স্টেনোসিস হলে লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয়। মাইট্রাল স্টেনোসিস হলে লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্টের যেই ফিচারগুলি থাকে আমরা সেই ফিচারগুলি পাবো চেস্ট এক্সরেতে। একটা কথা মনে রাখলে হবে, লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্টটা যেই কারণে হয়েছে বা যেই শ্যাডোগুলি আমরা পেয়েছি সেই ফাইন্ডিংগুলোই আমরা পাবো মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে। তাহলে কি হবে, আমরা বলেছিলাম যে স্ট্রেটেনিং অফ দ্য লেফট হার্ট বর্ডার থাকবে, ডাবল কার্ডিয়াক শ্যাডো থাকবে, ডাবল মার্জিন থাকবে, আপার লোব জানি আমরা মাইট্রাল স্টেনোসিসে লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয়ে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে, কাজেই আপার লোব ডাইভারশন থাকবে। দেখেন এখানে ভেসেলগুলি উপরের দিকে প্রমিনেন্ট আছে, নিচের দিকে ইউজুয়ালি যেমন বেশি থাকার কথা এখানে কিন্তু তেমনটা নাই, কমে গেছে, উপরের দিকের ভেসেলগুলো প্রমিনেন্ট আছে, তাহলে আপার লোব ডাইভারশন হয়েছে। কোনো ক্ষেত্রে মাইট্রাল ভালভের ক্যালসিফিকেশন পাওয়া যেতে পারে, যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি না, যেটাকে বলেছিলাম যে ওয়াইডেনিং অফ দ্য ক্যারিনা থাকে, এখানে অবশ্য নাই। আমরা মূলত এই এক্সরেটাতে লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্টের জন্য স্ট্রেটেনিংটাই কিন্তু মোটামুটি দেখতেছি এবং কিছুটা বাল্জিং আছে, আপার লোব ডাইভারশন এটা পাওয়া যাচ্ছে। অ্যাডভান্স স্টেজে যদি পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন থাকে তাহলে এই পেরিফেরাল জোন যে আছে আরো ল্যাটারালি পাওয়া যায়, এখানে কার্লিস বি লাইন থাকে অথবা কার্লিস এ লাইন থাকে নিয়ার টু হাইলাম, সেপ্টাল থিকেনিং যাকে বলি আমরা, এগুলি হচ্ছে কার্লিস বি লাইন, কার্লিস এ লাইন।
আর হার্ড শ্যাডোটা কিন্তু নরমাল থাকবে আনলেস এইটা কমপ্লিকেটেড উইথ এমএস অথবা এমআর টেমার এগুলো যদি না থাকে। শুধুমাত্র যদি আইসোলেটেড মাইট্রাল স্টেনোসিস থাকে তাহলে কিন্তু হার্ড শ্যাডোটা ইউজুয়ালি কার্ডিয়াক সিলোটিটা কিন্তু ইউজুয়ালি নরমাল থাকে। আর রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট যদি আপনার ব্যাকওয়ার্ড প্রেশার দিয়ে আপনার পালমোনারি হাইপারটেনশন হয়ে রাইটেড ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হয় তাহলে কিন্তু আমরা রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্টটাও পেতে পারি। অথবা যদি সাথে ট্রাইকাসপিড রিগার্জিটেশন থাকে তাহলেও আমরা রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্টটা পেতে পারি। যেটা বলছিলাম দেখেন এই যে লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্টের জন্য অ্যাওর্টিকের কি ক্যারাইনাল যে ওয়াইডেনিং এখানে অনেক বড় ওয়াইড হয়ে গেছে। এটা ইউজুয়ালি থাকে 60 ডিগ্রি বা তার চেয়ে কম, এখানে অনেক বড় ওয়াইডেনিং হয়ে গেছে। মানে এই যে লেফটের যে প্রিন্সিপাল ব্রঙ্কাস এটাকে হরাইজন্টাল করে ফেলে, যেটাকে বলে হরাইজন্টাল অফ দ্য লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। আর অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিসের জন্য এখানে স্ট্রেটেনিং হয়ে গিয়েছে। মাইট্রাল রিগার্জিটেশন যদি হয় তাহলে আপনাদের একটা জিনিস খেয়াল রাখা দরকার, হার্ট শ্যাডোটা কিন্তু এখানে অনেক বড় হয়ে যায়। আমরা জানি মাইট্রাল রিগার্জিটেশন একটা হাইপার ডাইনামিক সার্কুলেশন ফর্ম করে, কার্ডিয়াক এনলার্জমেন্ট হয়, যার জন্য হার্ট শ্যাডোটা অনেক বড় হয়ে যায়, পালমোনারি ভেসেলের মধ্যে সার্কুলেশন বেশি থাকে, যার জন্য এখানে মডারেট টু সিভিয়ার কার্ডিওমেগালি পাওয়া যায়, লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট পাওয়া যায়, লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট পাওয়া যায়। কারণ আমরা জানি যে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামকে পুশ করে অ্যাট্রিয়ামকে বড় করে দেয়, এই জন্য লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট পাওয়া যায়, মানে অ্যাট্রিয়াল ডাবল বর্ডার পেতে পারি। আর ভিজিবল ডিগ্রি অফ পালমোনারি ইডিমা এন্ড পালমোনারি হাইপারটেনশন, কারণ কি আমরা এখানে বললাম যে ব্যাকওয়ার্ড প্রেশার হচ্ছে পালমোনারি সার্কুলেশনের মধ্যে ওভার সার্কুলেশন হচ্ছে। একটু খেয়াল করেন যে মাইট্রাল স্টেনোসিস এবং মাইট্রাল রিগার্জিটেশন যদি আমরা দুইটা এক্সরেকে পাশাপাশি রাখি তাহলে মাইট্রাল স্টেনোসিসের হারটা থাকবে ইউজুয়ালি নরমাল কিন্তু স্ট্রেটেনিং থাকবে। এখানেও কোনো কোনো সময় স্ট্রেটেনিং থাকবে, রেদার হার্ট শ্যাডোটা বড় থাকবে, বেশ বড় সড়ো, এবং ভাসেলগুলো একটু বেশি প্রমিনেন্ট থাকবে। ঠিক আছে, জাস্ট একটু দেখার জন্য আপনার মনে রাখা এমএস এবং এমআর এর এক্সরেটা কেমন থাকে, কারণ আপনাদেরকে পরবর্তীতে আরো অনেক এক্সরে দেখা হয়তো আমাদেরকে ডিফারেন্সিয়েট করা লাগবে। পালমোনারি স্টেনোসিস যদি থাকে তাহলে কেমন থাকে? পালমোনারি স্টেনোসিস যদি থাকে তাহলে ডাইলেটেশন অফ দ্য লেফট পালমোনারি আর্টারি এন্ড মেইন পালমোনারি আর্টারি হয়ে থাকে। পালমোনারি স্টেনোসিস কেন হয়? হয় হচ্ছে এই যে দেখেন একটা জেট ফ্লো তৈরি করে, মানে স্টেনোসিস, তো স্টেনোসিস হওয়ার জন্য সে কি করে ওই স্টেনোটিক ভালভ দিয়ে কার্ডিয়াক প্রেসার বাড়িয়ে রাইট ভেন্ট্রিকলের ও জোরে একটা জেট ফ্লো করে। সেই জেট ফ্লোর জন্য যেতে যেতে যে লেফট পালমোনারি ট্রাঙ্ক আছে সেটাকে আস্তে আস্তে বড় করে ফেলে। এই যে বড় করে ফেললো এই শ্যাডোটাই কিন্তু আমরা সাধারণত পালমোনারি স্টেনোসিসে পেয়ে থাকি। আমরা যদি বললাম যে পালমোনারি যে বে আছে, এই যে বে, এই বেটাকে তখন বাল্জ করে দেয়। ঠিক আছে, এইটাই আমরা পাবো শুধুমাত্র পালমোনারি স্টেনোসিসে, আদারওয়াইজ অন্য যেগুলো আছে সেগুলো খুব একটা বেশি পাওয়া যাবে না। এবং দেয়ার মে বি প্রেজেন্স অফ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডিউ টু প্রেসার ওভারলোড, মানে জানি আমরা যেহেতু জানি কোনো কোনো ক্ষেত্রে রাইট ভেন্ট্রিকুলার অ্যাপেক্সও আমরা পেতে পারি যদি রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্টটা বড় হয়ে থাকে, যদি পালমোনারি স্টেনোসিসটা বেশ সিভিয়ার হয়ে থাকে। ট্রাইকাসপিড রিগার্জিটেশন যদি হয়ে থাকে তাহলে আমরা এইখানে বেশ বড় সড়ো একটা হার্ট শ্যাডো পাবো। দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি কার্ডিয়াক যে ডাইলেটেশন এটা দুই দিকে হার্ট কি বলে থোরাসিক শ্যাডোটাকে দুই দিকেই ছড়িয়ে ফেলেছে, কারণ এখানে প্রেসার ভলিউম ওভারলোড থাকে অনেক, সেই জন্য হার্টটা আস্তে আস্তে বড় হতে থাকে। এখানে থাকবে কি মডারেট টু সিভিয়ার কার্ডিওমেগালি এবং রাইট ভেন্ট্রিকুলার টাইপ। যদি আমাদের ছোট হয়ে থাকে তাহলে আমরা এটাকে রাইট ভেন্ট্রিকুলার টাইপ ধরতে পারবো, কিন্তু যদি বেশি বড় হয়ে যায় অ্যাপেক্স না দেখলে তো আমরা ভেন্ট্রিকুলার টাইপটা বলতে পারবো না। রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্টটা থাকবে এবং সাধারণত পালমোনারি ভেনাস হাইপারটেনশন থাকে না। এরপরে আমরা যাব কিছু স্ট্রাকচারাল কনজেনিটাল হার্ট ডিজিজ। এর মধ্যে প্রথমেই আমরা যেটা কমনলি পাই এএসডি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এবং রেডিওলজিক্যাল ফাইন্ডিংটাতে আমরা কি পাই? এটা যদি ছোট হয়ে থাকে, এএসডিটা যদি ছোট হয় তাহলে কিন্তু আমরা একেবারেই নর্মাল একটা এক্সরে পেতে পারি।
কিন্তু যদি এএসডিটা বড় হয় লং স্ট্যান্ডিং মানে অ্যাডাল্টের আসে প্রেজেন্টেশন, তখন আমরা পাবো রাইট অ্যাট্রিয়াল এবং রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট পাবো। আপনারা এএসডিতে জানেন যে লেফট টু রাইট শান্ট হয় এবং লেফট টু রাইট শান্ট হতে হতে রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয়ে যায় এবং রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট মানে রাইট অ্যাট্রিয়ামে ফ্লো বেশি আছে, তার জন্য রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হয়ে যায়। এবং এইটার সাথে সাথে যেহেতু পালমোনারি সার্কুলেশন বাড়ে, এই জন্য পালমোনারি ভাস্কুলারচার মার্কিংগুলো প্রমিনেন্ট হতে থাকে। সেই জন্য পালমোনারি ভাস্কুলার মার্কিংগুলিও আমরা প্রমিনেন্ট পাবো। দেখেন এখানে কিন্তু হ্যাজিনেজের মতো মনে হয়, যেন প্রচুর পালমোনারি ভেসেলের মার্কিংগুলো পাওয়া দেখা যাচ্ছে। সেই জন্য আমরা রাইট অ্যাট্রিয়াল রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট পাবো, সাথে সাথে পালমোনারি ভেসেলগুলো অনেক পাবো, প্লেথরিক লাং পাবো, তাই না? এটাকে এক কথা যদি আমরা বলি পালমোনারি প্লেথোরা, হ্যাঁ, প্রমিনেন্ট পালমোনারি আর্টারি, এগুলো আমরা এখানে পাবো। কারণ আমরা জানি যে পালমোনারি যে আর্টারিয়াল সার্কুলেশন বেড়ে যায়, সেই জন্য পালমোনারি আর্টারিয়ালটাগুলো এগুলোকে আমরা প্রমিনেন্ট হিসেবে পাবো। তাহলে এক্সরে গুলো একটু খেয়াল করে দেখতে হবে যে কোনটার শেপ কি রকমের হয়। আপনারা এইগুলো দেখে দেখে কিন্তু আইডেন্টিফাই করা লাগবে, তাই না? আমাদের দেখেন এইটার শেপটা কেমন আছে, এই শেপটা মনে রাখা লাগবে টিপিক্যাল অফ এএসডি। কাজে এএসডি যদি এরকম এক্সরে কখনো দেখেন তাহলে আপনাদের প্রথমেই চিন্তা করতে হবে যে এটা এএসডি কিনা। আর এএসডি যদি হয় তাহলে তার ফাইন্ডিং গুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করতে হবে যে রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট আছে কিনা, রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট। দেখেন এখানে কিন্তু অ্যাঙ্গেলটা অ্যাকিউট, কাজেই এটা রাইট ভেন্ট্রিকুলার টাইপ অফ এনলার্জমেন্ট আছে, এখানে পালমোনারি প্রমিনেন্স আছে, তাই না? এটা জাস্ট একটা এক্সরে আমাদের উদাহরণ। দিস ইজ এক্সরে অফ আ পিএ ভিউ অফ 40-year-old man known to have ASD presented with exertional shortness of breath। ASD পেশেন্ট গুলো আমাদের যখন পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন ডেভেলপ করে ফেলে তখন এক্সারশনাল শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসে। এবং ফাইন্ডিংটা গেছে এনলার্জমেন্ট ইন দ্য কার্ডিয়াক শ্যাডোটা এনলার্জ আছে। দেখেন ওই যে আমরা যে আগের এক্সরেটা দেখলাম ওইটার মতোই কিন্তু দেখতে, যে এই জায়গাটা কিছু প্রমিনেন্স থাকবে, এই দিকটা কিছু প্রমিনেন্স থাকবে, এইরকম যদি থাকে এবং পালমোনারি প্লেথোরা যদি থাকে তাহলে আমরা তাকে কার্ডিয়াক এনলার্জমেন্ট আছে, সাথে এটা এএসডি হওয়ার একটা চান্স আছে। তাহলে কার্ডিয়াক শ্যাডো ইজ এনলার্জ ইন ট্রান্সভার্স ডায়ামিটার উইথ লেফট ভেন্ট্রিকুলার টাইপ অফ এফেক্টস, ডাইলেটেশন অফ দ্য পালমোনারি আর্টারিজ আর সিন ফল ইন দ্য বোথ হাইলাম। তাহলে হাইলার গুলি প্রমিনেন্স আছে। এরপরে আমরা পাই সাধারণত ভিএসডি, এবং ভিএসডির বেলায় একই কথা, যদি ছোট হয় তাহলে কিন্তু আমরা কার্ডিয়াক শ্যাডোটা নরমালি পেতে পারি, কিন্তু যদি ভিএসডি বড় হয়ে গিয়ে থাকে তাহলে আমরা জানি যে রাইট ভেন্ট্রিকুলটা এনলার্জমেন্ট হইতে থাকবে, কারণ লেফট থেকে রাইটের শান্ট হয়, সেই শান্টের জন্য রাইট সাইডের এনলার্জমেন্ট হবে, হাইপারট্রফি হতে থাকবে এবং এনলার্জমেন্ট হতে থাকবে, এই জন্য রাইট ভেন্ট্রিকুলার টাইপ অফ এনলার্জমেন্টটা পাবো। এবং এইখানে একটুকু সাধারণত লাংটা ফিলটা অলিগেমিক থাকে। দেখেন আপনার এএসডিতে যেমন প্লেথরিক পেয়েছেন, এখানে কিন্তু লাং ফিলটা কিছুটা অলিগেমিক, মানে ব্ল্যাকিনিংটা বেশি থাকবে, সাদাটা কম থাকবে। এবং ল্যাটারাল ফিল্ম যদি করেন তাহলে আমরা বলেছি যে রাইট ভেন্ট্রিকুলার টাইপ যদি থাকে তাহলে আপনার ল্যাটারাল ফিল্মে আমরা ইসোফেগাসের ইনডেন্টেশন পাই যদি আমরা বেরিয়াম সলো এক্সরে করি, ঠিক আছে? আরেকটা আমরা কনজেনিটাল অ্যানোমালি কমনলি পাই, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস বা পিডিএ। রেডিওলজিক্যালি পাওয়া যায় কি, এখানে পিডিএ তে কি হয় আমরা জানি, আর্টেরিয়াল সার্কুলেশনটা পালমোনারি দিয়ে আমাদের সার্কুলেশন হয়ে লাংসের সার্কুলেশনটা বেড়ে যায়। তো লাংসের সার্কুলেশন বেড়ে গেলে আমাদের লেফটের যে ইয়াসে সার্কুলেশন এইটাও বাড়বে। তাহলে এখানে আমরা পাবো এনলার্জমেন্ট অফ দ্য লেফট হার্ট চেম্বার, বাম দিকের যে চেম্বারগুলো আছে সেগুলো বড় হবে এবং লাং ফিলটা থাকবে হচ্ছে প্লেথরিক। এইখানে অবশ্য পিডিএ তে চেস্ট এক্সরে দেখে একটু ডায়াগনোসিস করাটা কিছুটা ডিফিকাল্ট, হ্যাঁ। কোনো ক্ষেত্রে আমাদের এনলার্জমেন্ট অফ দ্য অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং আর্চ অফ দ্য অ্যাওর্টা পেতে পারি, মানে এখানে একটা হাইপার ডাইনামিক সার্কুলেশন যেহেতু কাজ করে সেই জন্য আমাদের এরকম একটা চেস্ট এক্সরে পেতে পারি। এরপরে যাব আমরা টেট্রালজি অফ ফেলোর্স, কিন্তু টেট্রালজি অফ ফেলোর্সটা আপনাদের সবাই জানা আছে, জাস্ট একটুকু মনে করার জন্য যে আমাদের এখানে কি ঘটনা ঘটে, কারণ আমাদের এখানে পরবর্তীতে একটু প্যাথোফিজিওলজিটা বুঝলে আপনার জিনিসটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে থাকে এক নম্বরে হচ্ছে পালমোনারি আর্টারি, পালমোনারি স্টেনোসিস থাকে, তাই না? পালমোনারি স্টেনোসিস এটা সাবভালভুলার বা সুপ্রাভালভুলার এরিয়াতে হতে পারে।
আরেকটা থাকে কি বড় জিনিস থাকে ভিএসডি এবং রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট বা থিকেনিং। আরেকটা থাকে কি আমাদের ওভার রাইডিং অফ দ্য অ্যাওর্টা, মানে অ্যাওর্টার অরিজিনটা রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল এই দুইটার উপর থেকেই হয়ে থাকে। এই যে প্যাথোলজি এইটা হচ্ছে আমাদের টেট্রালজি অফ ফেলটসে ঘটে থাকে। তাহলে পালমোনারি স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ভিএসডি এবং ওভার রাইডিং অফ দ্য অ্যাওর্টা, এই যে প্যাথোলজিটা হয় এর জন্য সার্কুলেশনে কিছু কিছু চেঞ্জ হয়ে থাকে। তার জন্য কি কি চেঞ্জগুলি আমরা পাই? যেহেতু আমরা বললাম যে রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট থাকে, সেই জন্য কি হবে, অ্যাপেক্সটা আপনার উপরের দিকে চলে যাবে, রাইট ভেন্ট্রিকুলার টিল্টিং হবে, আমরা জানি অ্যাকিউট অ্যাঙ্গেল ফর্ম করবে, এইটা একটা। পালমোনারি সার্কুলেশনটা যেহেতু কম থাকবে, যেহেতু পালমোনারি স্টেনোসিস আছে, এর জন্য লাং ফিলটা থাকবে কিছুটা অলিগেমিক, ঠিক আছে। আর অ্যাওর্টা দিয়ে আপনার যেহেতু দুই ভেন্ট্রিকল থেকে যাচ্ছে, সেই জন্য অ্যাওর্টিক ডাইলেটেশন হবে, এর জন্য এনলার্জমেন্ট অফ দ্য অ্যাওর্টা পাওয়া যাবে, ঠিক আছে। আর যেহেতু পালমোনারি আর্টারিতে সার্কুলেশন কম, এই জন্য পালমোনারি আর্টেরিয়াল যে বেটা আছে এই বেটা ফুললি ডেভেলপ করবে না, মানে কম হবে, আন্ডার ডেভেলপ থাকবে, যার জন্য এইখানে কনকেভিটিটা পাওয়া যাবে, মোর কনকেভ পাওয়া যাবে। তাহলে এই যে কয়েকটা জিনিস, একটা হচ্ছে অ্যাপিক্যাল টিল্টিং, তারপরে অলিগেমিক লাং ফিল্ড, একটা হচ্ছে অ্যাওর্টিক ডাইলেটেশন, আর প্রমিনেন্ট পালমোনারি বে। এই যে কয়েকটা ফিচার, এই কয়েকটা ফিচারকে কম্বিনেশন করলে আমরা যেই কার্ডিয়াক সিলোটিটা পাবো সেটা দেখতে কিছুটা এইরকম। দেখেন এই যে টিল্টিং হয়েছে, রাইট ভেন্ট্রিকুলার টাইপ, অ্যাওর্টিক ডাইলেটেশন আছে, পালমোনারি বেটা প্রমিনেন্স আছে, এই হাইপোপ্লাস্টিক মানে মোর প্রমিনেন্ট, আর লাং ফিলটা কিছুটা অলিগেমিক। এই যে দেখতে, এটা দেখতে কিছুটা কিন্তু বোটের মতো, জুতার মতো, যার জন্য এটাকে বলে বোট শেপড হার্ট, এটাকে বলা হয় বোট শেপড হার্ট। এইটা টিপিক্যাল অফ টেট্রালজি অফ ফেলটস। এইরকম যদি বোট শেপড হার্ট আমরা পাই তাহলে আমরা ধরে নিব দিস ইজ টফ। এই যে আরেকটা এক্সরে দেখেন, নৌকা জুতার মতো উপরের দিকে উঠে আসছে, হ্যাঁ এরকম, এদিকে প্রমিনেন্ট, এইদিকে কম, কিন্তু হার্টটা উপরের দিকে উঠে আছে এইটা। কিন্তু এইরকম যদি ছোটদের এক্সরে মানে বাচ্চাদের এক্সরে যদি আমরা পাই তাহলে, এবং এইরকম যদি ফিচার পাই তাহলে কিন্তু একেবারে মোটামুটি ডায়াগনোসিস কনফার্ম যে দিস ইজ টেট্রালজি অফ ফেলট। এখন অ্যাডাল্ট পেশেন্টের যদি ফিচার্স অফ ফেলটস নিয়ে আসে এবং এরকম একটা এক্সরে পাই তাহলে দিস ইজ ডায়াগনস্টিকই, মোটামুটি ইকোকার্ডিওগ্রাম উইথ কালার ডপলার করে আমাদেরকে মোটামুটি কনফার্ম করে নিতে হবে, ঠিক আছে। আরেকটা কনজেনিটাল অ্যানোমালি আছে আমাদের, হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। এখন কোয়ার্কটেশন অফ অ্যাওর্টার সাধারণত দুইটা টাইপ হয়ে থাকে, একটা হচ্ছে ইনফ্যান্টাইল টাইপ, যেটা হচ্ছে আমরা দেখি এইরকম হিসেবে, অথবা প্রি ডাক্টাল, হ্যাঁ পেটেন্ট ডাক্টাস, ডাক্টাস আর্টারিওসাসের আগে যদি স্টেনোসিসটা হয় তাহলে বলে এটাকে প্রি ডাক্টাল বা ইনফ্যান্টাইল টাইপ। আর যদি পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসিসের ডিস্টালি গিয়ে হয় তাহলে এটা হচ্ছে অ্যাডাল্ট টাইপ বা পোস্ট ডাক্টাল টাইপ। আমরা সাধারণত প্রি ডাক্টালটা পাই না, কারণ বাচ্চাদের হয়ে থাকে এবং এটা মোর সিভিয়ার, বাচ্চারা আর্লি স্টেজেই সায়ানোটিক হয়ে যায়, বাচ্চাদের ডায়াগনোসিস হয়ে যায়, অথবা পেশেন্টগুলো আসলে সার্ভাইভ করে না। আমরা ইউজুয়ালি অ্যাডাল্টের যে টাইপটা আছে এই টাইপগুলি যদি পাই তাহলে তার যে টিপিক্যাল ফিচার সেগুলো হলো, যেটাকে বলে যে দেখেন এইখানে চেস্ট এক্সরেতে অ্যাওর্টার মাঝে একটা গ্যাপ, এটা যেমন এরকম থাকে, স্মুথ রাউন্ডেড থাকে, নিচের দিকে নেমে যায়, সেইখানে নেয়ার নামে এখানে একটা গ্যাপ, হ্যাঁ এম এর মতো একটা রিভার্স গ্যাপ আছে, অথবা এটাকে বলে থ্রি সাইন। এটা হয় কেন, এই যে শ্যাডোটা আছে এটা কি আমরা থ্রি সাইন হিসেবে আসলে আমরা এখানে দেখতে পাই। এখন লং স্ট্যান্ডিং যদি থাকে তাহলে আমাদের তো যেহেতু লেফট ভেন্ট্রিকল থেকে প্রেসার দিয়ে এটাকে বড় সার্কুলেশন করা লাগতেছে,
যার জন্য আমরা কার্ডিওমেগালি পাবো লেফট ভেন্ট্রিকুলার টাইপের। এবং লং স্ট্যান্ডিং যদি থাকে তাহলে আমাদের এইখান থেকে কিছু বাইপাস করার জন্য অ্যানাস্টোমেটিক ভেসেল তৈরি হবে বা কোল্যাটারালস তৈরি হবে। এই কোল্যাটারালস গুলো তৈরি হলে আমাদের যে ইনফেরিয়র বর্ডার অফ দ্য রিবস আছে সেই রিবসের সাথে কমিউনিকেট করে, হ্যাঁ, ইনফেরিয়র বর্ডার দিয়ে নচিং তৈরি করে। এবং এগুলো কোথায় থাকে? সাধারণত 3rd থেকে 9th রিব পর্যন্ত পাওয়া যায়। কেন হয়? ডিউ টু ইরেশন বাই ডাইলেটেড কোল্যাটারালস বিটুইন ব্রাঞ্চেস অফ সাবক্লেভিয়ান অ্যান্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। পোস্টেরিয়র ইন্টারকোস্টাল যে আর্টারিজগুলি আছে এর সাথে কমিউনিকেট করে সাবক্লেভিয়ান আর্টারির যে ব্রাঞ্চটা নামে তার সাথে। এর জন্য কমিউনিকেশন করে এই ডাইলেটেশনগুলো রিবের উপর লম্বা টাইমে প্রেসার ক্রিয়েট করে থাকে, যার জন্য নচিং পাওয়া যায়। এবং এই নচিংগুলো যদি এরকম থাকে, একটা ভি সাইন, একটা 3 সাইন যদি থাকে এবং কার্ডিও এনলার্জমেন্ট থাকে, তাহলে আমরা ডায়াগনোসিস রেডিওলজিক্যালি বলি দিস ইজ কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। কাজে আমরা অ্যাওর্টিক নাকেল যেটা আছে এই নাকেলটের এরিয়াতে যদি এরকম একটা ইনডেন্টেশন পাই, তাহলে আমাদেরকে ভালো করে খুঁজতে হবে যে আমাদের কোনো রিবের লোয়ার মার্জিনে নচিং আছে কিনা, রিবের লোয়ার মার্জিনে কোনো ইরেগুলারিটি আছে কিনা। যেটা ডায়াগ্রামেটিকে যদি দেখি আমরা ওই একই জিনিস 3 সাইন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাওয়া যাবে। এবং এখানে আরেকটা চেস্ট এক্স-রে যেখানে আমরা এরকম দেখতে পাচ্ছি। আর অনেক সময় অ্যাওর্টিক অ্যানেউরিজম পাওয়া যেতে পারে। অ্যাওর্টিক অ্যানেউরিজম 2 রকমেরই হতে পারে, এটা কনজেনিটালও হতে পারে, অ্যাকোয়ার্ডও হতে পারে। তো অ্যাওর্টিক অ্যানেউরিজম যদি হয় তাহলে আমরা এরকম ডাইলেটেশন পেয়ে থাকি। কোথায় পাবো? এটা লেফট সাইড অফ দা মিডিস্টিনামে সাধারণত পাওয়া যায়। অ্যাসেন্ডিং অ্যাওর্টাতেও হতে পারে, আর্চ অফ দা অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা। অ্যাওর্টিক আর্চের যে পোরশনটা আছে এই জায়গাতে আমরা সাধারণত একটা ডাইলেটেশন হিসেবে পেয়ে থাকি। তবে এইটার কিন্তু আবার একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে। অনেক সময় যদি এটা কোনো কারণে থাইরয়েড এনলার্জমেন্ট হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এটা আমরা পেয়ে থাকতে পারি ফ্রন্টাল চেস্ট এক্স-রেতে। আরেকটা এক্স-রে আমরা প্রায়ই পাই, যদিও আজকাল এটা সাধারণত একটু কম পাওয়া যায় বা আমরা পাই না। কারণ কি? আমরা যদি আগের যেই অ্যানালগ এক্স-রে গুলি থাকতো সেখানে মার্কিং করা থাকতো রাইট লেফট। আজকালকার এক্স-রে তো ডিজিটাল এক্স-রে তো দিয়ে দেয়। তবে আমাদের যখন একটা এক্স-রে রিড করব, রিড করার সময় আমরা অনেক সময় কিন্তু এক্স-রেটার অ্যাপেক্সটাকে ঠিক করে ধরে দেখি। কিন্তু ধরে দেখলেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে এক্স-রেতে মার্কিংটা কোন দিকে করা আছে, লেফট কোন দিকটা, রাইট কোন দিকটা। কাজে রাইট এবং লেফটটাকে আমরা আইডেন্টিফাই করার পরেই কিন্তু সাধারণত এক্স-রেটাকে ধরার চেষ্টা করব। তা না হলে কিন্তু আমরা ডেক্সট্রোকার্ডিয়া যদি থাকে তাহলে আমরা মিস করে যাই। সেই জন্য আগের দিনে যেমন আমাদেরকে এক্স-রে দিয়ে দিত, হ্যাঁ, যে এক্স-রে দিয়ে ধরেন, হ্যাঁ, এটা কিন্তু আজকাল আসলে যেহেতু আমাদের ভাইবা গুলো বেশিরভাগ পরীক্ষাতেই নেই, এসসিএ বা অসপি হয়ে গেছে, যার জন্য আমাদের এটা বুঝতে হয়তো সুবিধা হবে। কিন্তু যারা আমরা এক্স-রে রিড করব, হাতে দিলে যদি কাউকে এক্স-রে দেওয়া হয় তখন রিড করার সময় কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে আমি কি রাইট সাইডটা ঠিকমতো ধরেছি কিনা বা লেফট সাইডটা ঠিকমতো ধরেছি কিনা। রাইট সাইড লেফট সাইড ধরার পরে যদি আমরা এক্স-রে তে কার্ডিয়াক শ্যাডো বা অ্যাপেক্সটা অপোজিট সাইডে দেখি, রাইট সাইডে দেখি, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে দিস ক্যান বি এ কেস অফ ডেক্সট্রোকার্ডিয়া। তার মানে ডেক্সট্রোকার্ডিয়া থাকলে কার্ডিয়াক অ্যাপেক্সটা অন দা রাইট সাইডে থাকবে। এবং কার্ডিয়াক এক্স-রেতে যদি ডেক্সট্রোকার্ডিয়া থাকে তাহলে কিন্তু আমাদের পরবর্তীটাই খেয়াল করতে হয় যে তার ফান্ডিক গ্যাসটা কোন দিকে আছে। হ্যাঁ, ফান্ডিক গ্যাসটা আমরা এই এক্স-রেটা যেমন দেখলাম যে এইখানে দেখেন যে এই ডোমটা নিচে, হ্যাঁ, এই ডোমের নিচে যে গ্যাস শ্যাডো আছে, এখানে একটা গ্যাস শ্যাডো আছে। এটা আপনার দুটোই হতে পারে। এটা কিন্তু কলোনিকও হতে পারে, ফান্ডিকও হইতে পারে। এইখানে আবার লেফট সাইডের ডোমটা এলিভেটেড আছে। আমরা নরমালি জানি যে লেফট সাইডের ডোমটা লোয়ার দেন দা রাইট সাইড। কাজে এইখানে রাইট সাইডের যে লেফট সাইডের ডোমটা কিন্তু একটু হায়ার দেন দা লেফট। কাজে এটাকে জোর দিয়ে বলা যাবে না যে এটা কি ফান্ডিক গ্যাস নাকি, যদি দেখেন দুইটা গ্যাস শ্যাডো তো, যার জন্য কলোনিকও হতে পারে, ফান্ডিকও হতে পারে। কিন্তু এই এক্স-রেটাতে দেখেন যে এখানে ফান্ডিক গ্যাসটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে এইখানে একটা হরাইজন্টাল লাইন আছে, গ্যাস শ্যাডো আন্ডার দা ডোম, এবং এইদিকে ডোমটা এলিভেটেড আছে। ইট মিন্স দ্যাট যে লিভার এই সাইডে আছে, স্টমাকটা এইদিকে আছে। কাজে এটা হচ্ছে আমাদের সাইটাস ইনভার্সাস।
ডেক্সট্রোকার্ডিয়া পেলে আমাদের খেয়াল করতে হবে যে সাথে সাথে সাইটাস ইনভার্সাস আছে কিনা। সাইটাস ইনভার্সাস মানে কি আমরা জানি যে আদার যে মেজর অর্গানগুলি আছে তাদেরও চেঞ্জ হয়ে যায়। এদিকে রাইট সাইডের লাংটা হয়ে যাবে লেফট সাইড হয়ে যাবে রাইট সাইড, স্টমাক হয়ে যাবে রাইট সাইডে, হার্ট হয়ে কি বলে লিভার হয়ে যাবে অন দ্য লেফট সাইডে। এবং ডেক্সট্রোকার্ডিয়া পেলে আমাদের কিন্তু আরেকটুকু জিনিস খেয়াল মাথায় রাখতে হবে যে এইখানে কোনো আদার লাং শ্যাডো আছে কিনা, স্পেশালি এখানে কোনো রিং শ্যাডো আছে কিনা, কোনো ব্রঙ্কিয়েক্টেটিক চেঞ্জ আছে কিনা। কারণ আমরা জানি যে ডেক্সট্রোকার্ডিয়ার সাথে সাধারণত কার্টাজেনাস সিনড্রোমের একটা রিলেশন আছে। কাজেই এরকম ডেক্সট্রোকার্ডিয়া পেলে আমরা লাং ফিল্ডটাকেও খুব ভালোভাবে দেখার চেষ্টা করব, যাতে করে যদি এখানে কোনো শ্যাডো থাকে সেই শ্যাডোগুলিকে যেন আমরা ভালোভাবে বুঝতে পারি। তাহলে এইরকম যদি একটা শ্যাডো পাই ডেক্সট্রোকার্ডিয়ার সাথে, যদি লাং ইনভলভমেন্ট মানে সিস্টিক লিশন মাল্টিপল রিং লাইক শ্যাডো পেয়ে থাকি, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে দিস ইজ এন এক্স-রে অফ কার্টাজেনাস সিনড্রোম পেশেন্ট। সো these are all from my part. Thanks for watching. Thank you all. So thank you for nice. জাযাকাল্লাহ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার অনেক সুন্দর প্রেজেন্টেশনের জন্য। তো আমাদের এখন যারা ছাত্রছাত্রী ভাই বলছিলেন, তো আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন আছে স্যার। স্যার ওই আনফোল্ডিং অফ এওর্টা আর এওর্টিক নাকেল এই জিনিসটা একটু যদি ব্যাখ্যা করে বলতেন স্যার। আনফোল্ডিং অফ অ্যাওর্টা অ্যান্ড অ্যাওর্টিক নাকেল, আপনার চেস্ট এক্সরেতে যেই সিলোটি আমরা দেখিয়েছিলাম না, এই যে সিলোটিটা ধরি, হ্যাঁ সিলোটিটা, এটা তো আমাদের চেস্ট এক্সরেতে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ দ্য অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টার শ্যাডো কিন্তু খুব ভালোভাবে পেয়ে থাকি এক্সরেতে। যদি ভালো কোয়ালিটির এক্সরে হয় তাহলে আমরা এটা পেয়ে থাকি। আনফোল্ডিংটা হচ্ছে আপনি যদি এই জিনিসটাকে আরো হরাইজন্টালি চলে যায়, হ্যাঁ মানে আপনার মিড লাইনের দিকে চলে যায়, তখন কিন্তু এই কন্ট্যুরটা ভালোভাবে দেখা যায় না, এটাকে আমরা আনফোল্ডিং বলে থাকি। আর আরেকটা হলো আপনার কি বললেন স্যার, এওর্টিক নাকেল বলতে কি বোঝাচ্ছে স্যার? মানে এটা অ্যাওর্টিক নাকেল আমরা এই যে ল্যাটারাল পজিশনে এই যে অংশটুকু দেখি, হ্যাঁ এই যে এই অংশটুকু, এই দিস আমার কার্সারটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে অংশটুকু চেস্ট এক্সরেতে আমরা পাই, এইটুকুই হচ্ছে অ্যাওর্টিক নাকেল। এবং এইটা যখন এরকম রাউন্ডেড কন্ট্যুরটা থাকবে না, একদম স্ট্রেইট চলে যাবে, হ্যাঁ দিস ইজ আনফোল্ডিং। জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। স্যার প্রস্থেটিক ভালভের মানে প্রস্থেটিক ভালভ আর মানে প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশনের মধ্যে মেইন পার্থক্য কি স্যার? মানে আলাদা করব কিভাবে স্যার? যদি রিং থাকে, আমরা তো যদি ক্যালসিফিকেশন পাই তার মানে কি আমরা অ্যানুলাসটা ক্যালসিফিকেশন পাই, তাই না? সব ভালভেরই ক্যালসিফিকেশনটা হয় অ্যানুলাসের মধ্যে। এটা একটা শুধুমাত্র আইসোলেটেড ক্যালসিফিকেশন হিসেবে পাবে, অথবা অর্ধেকটা পাবে অথবা পুরোটা পাবে। যেটা বলেছিলাম সি শেপ পাওয়া যেতে পারে, ফুল সার্কেল পাওয়া যেতে পারে, জে শেপ পাওয়া যেতে পারে, এরকম। এখন এই জে শেপের মধ্যে সি শেপের মাঝখান দিয়ে যদি আপনি আরেকটা শ্যাডো দেখতে পান মাঝখানের মধ্যে, রিং এর মাঝখানে, যেগুলো আপনারা আরো যদি একাধিক এক্সরে আমরা আনতাম তাহলে হয়তো বলতে পারতাম। আমরা যেহেতু একটু কম এক্সরে এনেছি, এই রিং এর মাঝখান দিয়েও যদি কোনো শ্যাডো থাকে, আমরা বোধহয় একটা এক্সরে দেখিয়েছিলাম আপনাদেরকে, রিং এর মাঝখানে যদি কোনো ইয়ে থাকে, আলাদা মেটালিক শ্যাডো থাকে, তাহলে এটাকে আপনাদের কনসিডার করতে হবে যে এটা আপনার প্রস্থেটিক ভালভ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই যে দেখেন, এটা তো রিং এর মাঝখান দিয়ে দেখেন যে আরেকটা শ্যাডো আছে, মেটালিক শ্যাডো, তাই না? অথবা ক্যালসিফাইড শ্যাডোর মতো। আসলে এটা এরকম ক্যালসিফিকেশন তো এত সুন্দরভাবে হবে না। দিস ইজ মেটালিক পার্ট অফ দ্য রিপ্লেসড ভালভ। জি স্যার। আর স্যার পালমোনারি বেটা স্যার কার কার মধ্যে থাকতেছে স্যার? পালমোনারি বেটা স্যার? পালমোনারি বে তো হচ্ছে আপনার হচ্ছে অ্যাওর্টিক নাকেল প্লাস হচ্ছে লেফট অ্যাট্রিয়াল যে অ্যাপেন্ডেজ আছে এর মাঝখানের যে অংশটা।
আপনারা Thank যেটাকে you, বলে sir. হাইলাম বলেন আপনারা না, হাইলামটাকে, ওই অংশটাকে পালমোনারি বে বলা হয়। কিছুটা ইউ শেপের মতো, ইনকমপ্লিট ইউ এর মতো। আর স্যার ওই এমএস এর ক্ষেত্রে স্যার আপনি বলেছিলেন ডাবল হার্ট বর্ডার রাইট সাইডে পাওয়া যায় স্যার, তো এইটা স্যার আমরা বুঝতে পারি না স্যার, অনেক সময় স্যার এটা কনফিউশন হয় স্যার। আর হ্যাঁ, এটা মানে এটা তো মেইনলি স্যার, জি বলেন। হ্যাঁ স্যার মেইনলি স্যার মানে কোন দুইটা চেম্বারের মানে বর্ডারটা দেখা যায় এখানে? এনলার্জমেন্ট হচ্ছে তো স্যার লেফট এট্রিয়ামের বর্ডার আর রাইট হার্টের বর্ডার, এই দুইটা বর্ডার স্যার। হ্যাঁ, ওর উপরই ওভারশ্যাডো করে, ওর উপর ওভারশ্যাডো করে। যদি মাইট্রাল স্টেনোসিস যদি আর্লি হয়ে থাকে বা লেস সিভিয়ার হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে এনলার্জমেন্ট থাকবে না, এবং এনলার্জমেন্ট না থাকলে কিন্তু আপনি হয়তো ওই ফাইন্ডিং গুলো পাবেন না। এনলার্জমেন্ট হয়ে যদি ইয়ে হয়, শ্যাডো থাকে, মানে রাইট সাইডের বর্ডার যদি আপনি দেখেন, মানে অ্যাডভান্স স্টেজ বা যদি সিভিয়ার হয়, তাহলে কিন্তু আপনি লেফট এট্রিয়াল এনলার্জমেন্টটা পাবেন। আদারওয়াইজ কিন্তু অনেক সময় একদম নরমাল এক্সরেও পেতে পারেন। আজকাল অবশ্য বেশি পাওয়া যাবে না, কারণ আজকাল তো রোগীরা অনেক সচেতন, যার জন্য প্রথমেই চলে আসে, একটু শ্বাসকষ্ট হলে বা একটু বুক ধড়ফড় করলেই চলে আসে, যার জন্য ডাক্তারদের কাছে যায়। অনেকে হয়তো ইসিজি করে, বা নিজেরা যদি ক্লিনিক্যালি এক্সপার্ট হয়, আমরা তাহলে ক্লিনিক্যালি দেখেও অনেক সময় বুঝতে পারি। সেই সমস্ত ক্ষেত্রে ডায়াগনোসিস হয়ে যায়, যার জন্য চেস্ট এক্সরে যেই ফাইন্ডিং গুলো আসে, সেগুলো সাধারণত আজকালকার দিনে আমরা একটু কম পাই, বিকজ যে পেশেন্টরা আগে আর্লি ডায়াগনোসিস হয়ে যায়। আগের দিনে এগুলো বেশি পাওয়া যেত কিন্তু। স্যার একটা পার্সোনাল কোশ্চেন স্যার, স্যার আমাদের এই সাধারণত আমরা ফেজে পরীক্ষা দিব স্যার, তো স্যার ওই ফেজেতে অসফিতে স্যার মানে ইম্পর্টেন্ট কি কি স্যার, মানে এখান থেকে কমনেস্ট কোশ্চেন বা কমন ইম্পর্টেন্ট গুলো যদি একটু বলতেন স্যার আমাদের। আসলে এখানে অনেক কিছু বলে ফেলছি, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি জোর দিয়ে এবং একটু ডিটেইল বলেছি, খেয়াল করছেন যারা, তারা হয়তো ধরতে পারছেন। এখানে মাইট্রাল স্টেনোসিস বা লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্টের এক্সরেটা কিন্তু সবার জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ, খেয়াল রাখতে হবে। এক, দুই নাম্বার হচ্ছে টেট্রালজি অফ ফেলোটসের যেটা দেখিয়েছি আমরা, এই এক্সরেটাও কিন্তু একদম টিপিক্যালি, তো সেই টিপিক্যাল এক্সরে গুলো কিন্তু আমরা সাধারণত পরীক্ষার জন্য স্যাররা প্রেফার করেন। সেই ক্ষেত্রে এইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট এক্সরে। কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, এটা আসলে একটু টাফ এক্সরে, যার জন্য এটাকে কিন্তু যদি একদম টিপিক্যালি ফাইন্ডিং না থাকে, পেশেন্টের সিনারিও যদি ভালো থাকে, তাহলে হয়তো এই এক্সরেটাও অনেক সময় ইম্পর্টেন্ট। মেটালিক ভালভ, এটাও একটা এক্সরে ইম্পর্টেন্ট, অনেক সময় কোশ্চেন হয় বিভিন্ন ফর্মে, এটাও কিন্তু আমাদের হতে পারে। এই জিনিসগুলো সাধারণত মূলত এইগুলি ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট আর কি বলবো। স্যার গত স্যার ফেজে এক্সামে স্যার কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস একটা অস্থি ছিল স্যার। হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা আমি বলতে ভুলে গেছি কেন জানি। মানে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস এর এক্সরে যদি আমি সিকোয়েন্সিয়ালি বলি, আসলে এটাই যাবে 1 নম্বরে। হ্যাঁ, এইটাই 1 নম্বরে যাবে। এরপরে যেগুলো আছে সেগুলো আমাদের হয়তো 2, 3, 4, 5 এরকম যাবে। হ্যাঁ, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস ভেরি ইম্পর্টেন্ট এক্সরে, সব লেভেলে সবার জন্য। এবং চেস্ট এক্সরে করে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই পর্যন্ত আমাদের ওয়ার্ডেও যেই রোগীগুলি ডায়াগনোসিস করেছি, আমরা কিন্তু প্রথমেই চাইছি যে একটা চেস্ট এক্সরে পিএ এবং ল্যাটারাল ফিল্ম করার জন্য। এবং 2-3টা পেশেন্টই আমরা ডায়াগনোসিস করেছি চেস্ট এক্সরে ক্যালসিফিকেশন দেখে। আর বাকিগুলো আসলে এক্সরেতে পাইনি, সেগুলোকে ইকো প্লাস চেস্ট সিটি করে আমরা পরে ডায়াগনোসিস করতে পেরেছি। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। হ্যাঁ, ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার ওই যে লেটারাল ভিউতে যে কারিনা কিভাবে বুঝবো স্যার? ল্যাটারাল ভিউতে ক্যারিনা না, আসলে এটা যদিও আসলে লিটারালি লেখা আছে ক্যারিনার থেকে, এটা যে হাইলামটা আছে না, হাইলামের যে ব্রঙ্কাসের যে একটা কালো শ্যাডো, পয়েন্টেড বড় একটা শ্যাডো, ওইখান থেকে আমরা অ্যান্টেরিয়র অ্যাপেক্স পর্যন্ত টানবো আসলে। হ্যাঁ, ক্যারিনা ওদের লিটারালি টার্ম ছিল, সেটা আমি এনে দিচ্ছি, কিন্তু আপনাদের বোঝার জন্য খেয়াল রাখতে হবে যে হাইলাম যে আছে, হাইলামের যেখানে ব্ল্যাক শ্যাডোটা আছে আমাদের ব্রঙ্কাসটা, ওইখান থেকে অ্যান্টেরিয়রলি টানবো। থ্যাংক ইউ স্যার। আফরোজা আপু, আপনি কোনো কোশ্চেন করবেন কিনা? আফরোজা আপু। আসসালামু আলাইকুম স্যার, অনেক সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন, আসলে সবকিছুই কভার করেছে। আসলে কার্ডিয়াক এক্সরে, সিভিএস এর মধ্যে কার্ডিয়াক এক্সরে নিয়েও এত কিছু থাকতে পারে, এটা আসলে আমাদের সাধারণত মাথায় আসে না। স্যারকে আমি আমার মানে ধন্যবাদ জানাতে চাচ্ছি, কোশ্চেন নেই কোনো। থ্যাংক ইউ, ওয়েলকাম। এগুলা সম্বন্ধে আপনাদের আরো মতামত দিতে পারি।
আর হচ্ছে আপনারা স্যারের কাছ থেকে আরো ভবিষ্যতে ক্লাস চান কিনা সেটাও স্যারের কাছে আশা করি আপনারা যদি আবদার করেন স্যার অবশ্যই সেটা রাখবেন, চালাবেন। যে আমরা সবাই চাই আসলে স্যার আর বেশি বেশি ক্লাস নিক আমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি চেষ্টা জি করব। স্যার, আরো ক্লাস অবশ্যই অবশ্যই চাই স্যার। থ্যাংক ইউ, চেষ্টা করব নেওয়ার জন্য। জি জি অবশ্যই স্যার আমাদের স্যার, জি। জিনিসই আমাদের প্রবলেম স্যার। তো স্যার যদি আপনি যদি আমাদের এরকম সময় করে অ্যাটলিস্ট মাসে যদি একটা বা দুটো ক্লাস নেন, আমরা চেষ্টা করব স্যার যতটুকু পারি আমরা। আপনার মানে তো মূল্য আমরা তো দিতে পারবো না। আমরা চাই যে আসলে এটা বেসিকে আমাদের যাতে আমরা খুব সহজে যে ডায়াগনোসিস করতে পারি। যে আলহামদুলিল্লাহ স্যার যতগুলো এক্সরে এখানে শো করলেন এবং প্রত্যেকটার ব্যাখ্যা সহকারে বুঝালেন, যে এভাবে যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু সহজে ডায়াগনোসিস করতে পারবো, সহজে সেটার কোরিলেশন করে ডিফারেন্স করতে পারবো যে কত সুন্দর এমএস এমআর ভিতর ডিফারেন্সটা দেখা যায়। তারপরে যে আমার এইচডি এবং এটা কেন হলো না আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম। এরকম প্রত্যেকটা যদি কোরিলেশন করে আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য খুবই উপকার হবে স্যার। আমি সকলের পক্ষ থেকে আপনাকে রিকোয়েস্ট করবো যদি আমাদের সুযোগ করে দেন আর কি স্যার। থ্যাংক ইউ সবাইকে। আসলে মারিয়াম জামান সে কোশ্চেন করছে বেসিক এক্সরে এর উপর যদি স্যার ক্লাস নেন। আমি তো স্যার আপনাকে বলছি অলরেডি প্রস্তাব দিয়েছিও স্যার, আপনি মাসের দরকার হয় 2টা ক্লাস নেন। না ঠিক আছে, দেখি চেষ্টা করব। মানে আমি চেষ্টা স্যার করব ইনশাআল্লাহ। বেসিক এক্সরে এর উপর ক্লাস নিলে অনেক ভালো হয়, মানে একটু হ্যাঁ, একটা ক্লাস নিলে। বেসিক এক্স এর উপর আমাদের ক্লাস অলরেডি কিছু নেওয়া আছে এবং চাইলে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভবিষ্যতে, আশা করি। সবাই দোয়া করেন এই করোনার সময় সুস্থ থাকলে হয়তো ভবিষ্যতে আরো ভালো ক্লাস আপনাদেরকে উপহার দিতে পারবো, আশা করি। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আর আজকে আমি যেগুলো বললাম এগুলো আসলে হয়তো আপনাদেরকে জাস্ট টাচ করে দেওয়া। এই জিনিসগুলো তো অনেক ভাস্ট জিনিস। আমি বলবো যারা আপনারা বিশেষ করে এই গ্রুপটাতে যারা আছেন, আমি মনে করি বেশিরভাগই হচ্ছে হয় কার্ডিওলজিস্ট অথবা কার্ডিয়াকে পার্টে আপনাদের বেশি ইন্টারেস্ট আছে। সেই জন্য আমি আসলে এই অংশটুকু ওইভাবে প্রিপেয়ার করার চেষ্টা করেছি। কার্ডিওলজি আসলে অনেক জিনিস আছে, আরো অনেক কিছুই বলার আছে। আমি আসলে এত ছোট সময়ে আসলে বলা সম্ভব না। যার জন্য আমি শুধুমাত্র চেস্টের এক্স-রে অংশটাই বলেছি। দেখছেন আপনি যে ইমেজিং বলতে কত কিছু বোঝায়। যদি আপনি একটা একটা করে টপিকও ধরেন, মানে আপনার এই ইমেজিং এর উপরই চলে যাবে মোটামুটি। কার্ডিয়াক ইমেজিং এর উপরই 8টা-10টা লেকচার হবে। তো আসলে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে কন্ট্রিবিউট করতে পারি। আমি আপনাদের কাছে বলবো যারা আজকের এই লেকচারটা দেখলেন বা অংশগ্রহণ করলেন, তারা নিজেরা আসলে কিছুটা বই পড়েন। এইটুকু লেকচার দিয়ে কিন্তু আসলে পুরো জিনিসটা আয়ত্ত করা সম্ভব না, কখনোই সম্ভব না, যদি না আপনারা নিজেরা বই থেকে পড়েন। বই পড়ে আমি যেটুকু বললাম সেটুকু আপনারা মিলানোর চেষ্টা করেন। যদি কোনো ভুল-টুল থেকে থাকে সেগুলো আপনারা কারেকশন করার চেষ্টা করেন। তো এগুলো করলে আপনাদের আসলে মনে থাকবে। আমার এইটুকু কথা শুনে আমি অনেক ভালো বললাম কি খারাপ বললাম, এটুকু বলে আসলে আপনাদের খুব একটা বেশি বেনিফিট হবে না। বেনিফিট হবে তখনই যখন আপনারা আসলে নিজেরা এই জিনিসগুলোকে প্র্যাকটিস করবেন। এবং প্র্যাকটিস করলেই কিন্তু যারা স্টুডেন্ট আছেন, স্পেশালি যারা পরীক্ষার্থী, তাদের জন্য কিন্তু কাজ হবে। এবং আপনারা যারা পড়াশোনা করেন পার্টনারশিপে, তারা একজন আরেকজনকে এভাবে ধরেন, একটা এক্সরে দিয়ে ধরেন। বইতে আছে অনেক রকমের এক্সরে, আপনারা নিজেরা ডাউনলোড করে পড়তে পারেন। আজকাল অনেক এক্সরে আছে, অনেক সোর্স আছে, যেগুলোর জন্য আসলে কারো কাছেই যাওয়ার দরকার নেই। হ্যাঁ? সেগুলো আপনারা নিজেরাই কিন্তু সংগ্রহ করে নিতে পারেন। ইন্টারনেট আসলে আজকাল এমন একটা সোর্স, যেই সোর্স ব্যবহার করে আপনি সবকিছু পেতে পারেন। কোনো কিছুর জন্যই আসলে এখন আজকাল বই দরকার নেই। তবে আমি বলবো আপনাদেরকে বই পড়ার অভ্যাস করার জন্য। বই কেন? মানে মুভিং থিংস ব্রেইন গুলো আসলে আমাদের ক্যাচ করতে পারে না। যার জন্য বই পড়লে, টেক্সট বই পড়লে আপনাদের ব্রেইন এগুলোকে ধরতে পারবে এবং এই ধরাটাকে আপনাকে স্থায়িত্ব দিতে পারবে। তাহলে আপনাদের জিনিসগুলো মনে থাকবে এবং ভবিষ্যতে আপনাদের হয়তো জাস্ট একবার দেখে নিলেই জিনিসগুলো মনে থাকবে। আমি বলবো যে আপনারা সবাই বেসিকের যে বইগুলি আছে আপনারা সেগুলো নিজেরা পড়ার অভ্যাস করেন। অনলাইনে ক্লাস আসলে সীমাবদ্ধতা আছে অনেক কিছু। তারপরেও আমরা হয়তো চেষ্টা করব ভবিষ্যতে আরো ক্লাস নেওয়ার জন্য। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে স্যার থাকার এক জন্য। দুইটা স্যার কোশ্চেন স্যার ছিল, তাই করতে পারি স্যার? স্যার বইয়ের নামটা বলে দিলে মানে আজকে শেষ করে দিই।
বইগুলো আসলে আমাদের যে আর্মস্ট্রং রেডিওলজি আছে এটা আপনাদের জন্য আছে। আর রেডিওলজির জন্য কিন্তু আমাদের প্রফেসর এবিএম আব্দুল্লাহ স্যারের একটা ভালো বই আছে। আমি বলব এটা যারা ট্রেইনি তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা বই। আপনারা এই বইটা মনে হয় সবাই থাকা উচিত, যাদের পরীক্ষা আছে স্পেশালি। আমার মনে হয় আছে সবার, কিন্তু শুধু থাকলে তো লাভ নাই। সেলফে সাজানো বই দিয়ে আসলে কিন্তু স্টুডেন্টদের কোনো উপকার নাই। আপনার বইটা নামাতে হবে, বইটা পড়তে হবে। তাহলেই কিন্তু আপনার জন্য উপকার হবে। আপনি দেখেন পড়া শুরু করেন, দেখবেন যে অনেক কিছু শিখে গেছেন। আর যদি একটু ডিটেইল খুঁজতে যান, তাহলে আপনাদেরকে আসলে আর্মস্ট্রং রেডিওলজিটা ক্লিনিক্যাল যেটা বই আছে এটা আপনারা পড়তে পারেন, এটা আপনার জন্য কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আপনাকে সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ আবারও আমার সাথে থাকার জন্য। সাইদুর, আমরা কি ঠিক আছে স্যার। স্যার কামরুল বলছেন স্যার। স্যার স্যার কামরুল বলছিলেন স্যার। কামরুল আছো? স্যার কেমন আছেন স্যার? এই তো আছি ভালো। তুমি ভালো আছো? জি স্যার। স্যার স্যার অসাধারণ ক্লাস স্যার। স্যার এই লেকচারটা স্যার লাগবে স্যার, আমার পার্সোনালি লাগবে স্যার এটা। খুবই স্যার ভালো ক্লাস স্যার এটা। থ্যাংক ইউ। স্যার আপনার সুযোগ করে নিয়ে যাব স্যার, এটাই রিকোয়েস্ট করলাম আর কি স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। ডক্টর সাইদুর, তাহলে কি আমরা শেষ করব? জাজাকাল্লাহ স্যার। তো আমাদের এটা রেকর্ডিং রাখছি আমরা ইনশাআল্লাহ। এটা আমরা আমাদের গ্রুপে দিয়ে দেব। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে নিয়ে নিতে পারবেন। একটা কোশ্চেন একটু করতাম স্যারকে। ইসিডি স্টাডি ভিডিও এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ ভবিষ্যতে স্যারের কাছ থেকে আরো সুন্দর সুন্দর ক্লাস পাবো এই আশা ব্যক্ত করি এবং স্যারের দীর্ঘায়ু কামনা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্যারকে নেক হায়াত দান করুক, যারা আমাদের ভালোই হয় এবং যার দ্বারা দুনিয়া ও আখিরাতে স্যারের ভালো হয়। তো স্যারের জন্য সবাই দোয়া করবেন। তো সবার সুস্থতা কামনা করছি। স্যার, আপনি কথা শেষ করবেন। আমার সবকে বলা মোটামুটি শেষ হয়ে গেছে। আপনাদেরকে স্যার একটু কোশ্চেন স্যার দুইটা ছিল, একটা স্যার করবো স্যার ওর মতই দেন। বলেন। স্যার ওই যে অনেক সময় স্যার হাতের পিছনে আমরা মানে ব্ল্যাক শ্যাডো দেখতে পাই আর কি। স্যার একটু আগে আপনি যে এক্সরে গুলো দেখাচ্ছিলেন ওখানে স্যার একটা এক্সরে ছিল যে হাতের পিছনে একটু হালকা ব্ল্যাক শ্যাডো, এটা কি স্যার মানে কি ইন্ডিকেট করে স্যার? হার্টের পিছনে যদি ব্ল্যাক শ্যাডো থাকে তাহলে আপনাদেরকে দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে। হ্যাঁ, একটা হতে পারে যে রেট্রোকার্ডিয়াক এরিয়াতে যদি কোনো লাং অ্যাবসেস থাকে এটা, অথবা যদি অ্যাকালেশিয়া কার্ডিয়া থাকে। হ্যাঁ, এই দুইটা জিনিস কিন্তু আমাদের হার্টের শ্যাডোর পিছনে যদি কোনো ব্ল্যাক শ্যাডো থাকে এইটা, অথবা যদি আপনার এয়ার ফ্লুইড লেভেল থাকে, তাহলে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে এই দুইটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে কিনা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, আমি তো স্যার আইসিইউ তে কাজ করি স্যার, অনেক পেশেন্টের আর কি ইমার্জেন্সি কন্ডিশনে মানে পোর্টেবল এক্সরে করা হয়, সেক্ষেত্রে স্যার কার্ডিওমেগালিটা খুবই ডিফিকাল্ট হয় আইডেন্টিফাই করতে। এটা কার্ডিওমেগালি নাকি তার পেশেন্টের পজিশনিং এর জন্য স্যার এটা মানে এক্সরে হার্ট বড় একটা বড় স্যার, এটার ক্ষেত্রে কি কোনো আইডেন্টিফাই আলাদা করার উপায় আছে স্যার যে এটা কার্ডিওমেগালি অরিজিনাল নাকি? চেস্ট এক্সরে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউতে কার্ডিওমেগালি সম্পর্কে কমেন্ট করা নিষেধ আছে। এখানে আপনার কমেন্ট করার খুব একটা সুযোগ নাই। হ্যাঁ, তারপরেও যদি অ্যাবনরমালি বড় মনে হয়, অনেক বেশি বড় মনে হয়, সেটাকে আপনি হয়তো অনুমানে ধরতে পারেন যে দেয়ার মে বি কার্ডিওমেগালি। কিন্তু চেস্ট এক্সরে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউতে কার্ডিওমেগালি সম্পর্কে কমেন্ট করা আসলে খুব একটা স্কোপ নাই। এটা আপনাকে অনুমানের উপর, এবং যারা আপনারা আইসিইউতে কাজ করেন আসলে বেসিক্যালি তাদেরকে দেখে দেখেই তো আপনারা সাধারণত বলে থাকেন যেটা থাকে। তবে আপনাদের এই ক্ষেত্রে দেখার উদ্দেশ্য কিন্তু মূলত থাকে যে পেশেন্টের কোনো লাংসের কনসলিডেশন আছে কিনা। এখানে কিন্তু কার্ডিয়াক ইনভলভমেন্টের চেয়ে চেস্ট এক্সরে এপি ভিউ করার উদ্দেশ্য থাকে যে আপনার লাং প্যারেনকাইমাল কোনো ইনভলভমেন্ট আছে কিনা সেইটা দেখা, অথবা পালমোনারি ভাস্কুলেচারে মানে পালমোনারি ইডিমা আছে কিনা, এই দুইটা জিনিস দেখা। কাজে এই দুইটা জিনিসকে দেখার জন্যই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চেস্ট এক্সরে এপি ভিউ করা হয়ে থাকে। এখানে কার্ডিয়াক ইভ্যালুয়েশনের জন্য চেস্ট এক্সরে এপি ভিউর রোল খুবই লিমিটেড। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে ডক্টর সাইদুর, আপনাকে অনেক ধন্যবাদ, আর যারা আজকে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ স্যার। আপনি আমাকে এবার একটু হোস্ট বানাই দেন, তাহলে আমি যেটা রেকর্ডিং হচ্ছে এটা আমি সেভ করে রাখতে পারবো। জাস্ট আমার ওখানে উপরে ক্লিক করে মোর আছে স্যার, আমার এখানে রাইট সাইডে হ্যাঁ, ক্লিক করেন, তারপর মোর দিয়ে আপনারটা হোস্ট। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। জি স্যার, হয়েছে। জি, জাযাকাল্লাহ স্যার, হয়েছে স্যার। থ্যাংক ইউ।
স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার, স্যার অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ জি, সময় থেকে thank you. আমাদের জন্য সময় বের করছেন, জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন স্যার আমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম।